হ্যাঁ ম্যাম, পাচ্ছি। আচ্ছা, আমি তোমাদের আজকে উপন্যাসের ইউনিটটা পড়াবো। তোমরা তো রুটিনে দেখেছো যে বিষবৃক্ষটা পড়াবো। আচ্ছা, আমি ডেমো ক্লাসের দিনও বিষবৃক্ষ পড়িয়েছিলাম। কেউ কি আছো, মানে ডেমো ক্লাসে ছিলে? ডেমো ক্লাসে কেউ ছিলে না, যারা প্রেজেন্ট আছো এখন? হ্যাঁ ম্যাম, আমি প্রথম দিকে ছিলাম, তারপরে আমার নেটওয়ার্কের সমস্যা ছিল বলে আমি বেরিয়ে গেছিলাম। আপনি প্রথম দিকে যে লাইনগুলো যখন ডাকগুলো দিচ্ছিলেন না, তখন আমি অনেকটা ছিলাম। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা বিষবৃক্ষ দুটো ক্লাসের মধ্যেই উপন্যাসটা শেষ করব। আমি পড়াবো বলতে তো আলোচনাই করবো। তো যাতে আলোচনাগুলো তো অনেকটাই মনে থাকে আমাদের, তো এটা যাতে হেল্প পাও তোমরা। বাকিটা পড়তেই হবে। যে কোনো উপন্যাসের ক্ষেত্রে মানে কোন পত্রিকায় প্রকাশ এবং কত সালে প্রকাশ, কোন মাস থেকে কোন সংখ্যা, মানে কোন সংখ্যায়, এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা উপন্যাসের ক্ষেত্রে মনে রাখা খুব দরকার। কারণ এখান থেকে প্রশ্ন প্রতিবারই আসে। আর কোন মুদ্রণ থেকে প্রকাশিত হয়েছে, এই জিনিসটা, এই দুটো জিনিস অবশ্যই মনে রাখবে। বাকি হয়তো আদার্স অনেক ইনফরমেশন থাকে যেগুলো হয়তো অতটা পড়ে না, মানে কখনো পড়তে দেখিনি, কিন্তু এই ইনফরমেশন গুলো অবশ্যই পড়বে। তোমাদের নোটস দিয়ে দেওয়া হবে, বিষবৃক্ষণ যে নোটস দেওয়া হবে তো তার মধ্যে থাকবে। আর তোমরা বই থেকে তো দেখতে পাবে, টেক্সটে যখন পড়বে তখন অবশ্যই থাকবে টেক্সটে। তো বিষবৃক্ষ উপন্যাসটার প্রথম প্রকাশ দেখবে বঙ্গদর্শন পত্রিকায়, বৈশাখ 1279 থেকে ফাল্গুন 1279। আর এটা কাঁঠালপাড়া থেকে বঙ্গদর্শনের যন্ত্রালয়ে 1873 খ্রিস্টাব্দে প্রথম গ্রন্থাগারে প্রকাশিত হয়। আর মুদ্রণ করেছিল শ্রী হারানচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই ইনফরমেশনটুকু মনে রাখবে। আর এই উপন্যাসটার হচ্ছে যে অনেকগুলো অনুবাদ হয়েছিল, অনেকগুলো ভাষাতে, ইংরেজি ভাষা, সুইডিশ ভাষা। তো এইগুলো একটু দেখবে। নোটসে এগুলো অবশ্য দিয়ে দেবো, একটু বাকিটা তোমরা বলবেন বই ম্যাম? থেকে একটু পড়বে। হ্যাঁ, বলো। আরেকবার একটু বলবেন সালটা? সালটা বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল বৈশাখ বারোশো আর উনআশি থেকে ফাল্গুন 1279। আর বঙ্গদর্শন যন্ত্রালয়ে 1873 খ্রিস্টাব্দে প্রথম গ্রন্থাগারে প্রকাশিত হয়। আর এটা অনেকগুলো ভাষায় অনুদিত হয়েছিল। তো কে কোন ভাষায় অনুদিত করেছিল, কত সালে করেছিল, তো এগুলো নোটসে দিয়ে দেওয়ার কথা বলা হবে, দিয়ে দেবো, নোটসে দিয়ে দেবো। আর বঙ্কিমচন্দ্র নিজে এটা অনুবাদ করেছিল, সেটা হচ্ছে দ্য বেন অফ লাইফ নামে। বিষবৃক্ষ উপন্যাসটা ইংরাজি অনুবাদ করেছিলেন। আচ্ছা, এই উপন্যাসটার না 50টি পরিচ্ছেদ রয়েছে। আর প্রতিটা পরিচ্ছেদেরই চেষ্টা করবে নামগুলো মনে রাখতে। কারণ মানে এরকম ক্রম অনুযায়ী, তো এখন দেখেছো কোশ্চেন যেরকম আসে নেটে, তাতে ক্রম অনুযায়ী ভীষণ প্রশ্ন আসে। তো তাতে প্রত্যেকটা নাম যদি তুমি সিকোয়েন্সলি না মনে রাখতে পারো তাহলে অসুবিধা হবে। তো যখনই প্রত্যেকটা অধ্যায় মানে পরিচ্ছেদ পড়বে, প্রত্যেকটা নামটা মনে রাখার চেষ্টা করবে। এতে কি পুরো উপন্যাসটা মনে রাখা, যদি 50টা পরিচ্ছেদের নাম তোমরা মনে রাখতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে যে পুরো উপন্যাসটা কোনটাতে কি আছে, তো কোনটাতে কি আছে সেটা তোমরা দেখতে পাবে। আমি তোমাদের আজকে টেক্সটটাই পড়াবো, যেহেতু সবাই তো আগের দিন আমি এটা পড়িয়েছিলাম একটু, কিন্তু সবাই তো প্রেজেন্ট নেই সেই ক্লাসের। তো আমি তোমাদের টেক্সটটাই পড়াবো, কিভাবে প্রশ্ন, মানে টেক্সট পড়তে গিয়ে প্রশ্ন কিভাবে তোমরা নিজেরাই পড়তে পড়তে ধরতে পারবে যে হ্যাঁ এটা থেকে প্রশ্ন আসতে পারে, সেই জিনিসটাই আর কি আজকে করব। এবং অনেকটাই আলোচনা করব, যেহেতু পরের দিনের মধ্যে এই উপন্যাসটা পুরোটাই শেষ করব। তো তোমরা প্রত্যেকে হচ্ছে যে বইটা, টেক্সটটা বার করো। দেখো, প্রথম পরিচ্ছেদের নাম রয়েছে নগেন্দ্রের নৌকা যাত্রা।
নগেন্দ্র দত্ত নৌকারণে যাইতেছিলেন তুফানের সময়। এই জায়গাটা দাগ দেবে যে জ্যৈষ্ঠ মাস তুফানের সময়, কারণ এটা থেকে প্রশ্ন আসতেই পারে যে কোন মাসে তিনি নৌকারণে যাত্রা করেছিলেন। ভার্য সূর্যমুখী মাথার দিব্য দিয়া বলিয়া দিয়েছিলেন, দেখিও নৌকা লইয়া যাইও, তুফান দেখিলে লাগাইও। ঝড়ের সময় কখনো নৌকায় থাকিও না। নগেন্দ্র স্বীকৃত হইয়া নৌকারণ করিয়াছিলেন, নইলে সূর্যমুখী ছাড়িয়া দেন না। কলিকাতায় না গেলেও নহে, অনেক কাজ ছিল। পরেরটাতেই দেখো নগেন্দ্রনাথ যে কে সেই পরিচয়টা দেয়া রয়েছে, যে নগেন্দ্রনাথ মহা ধনবান ব্যক্তি, জমিদার, তাহার বাসস্থান গোবিন্দপুর, যে জেলায় সেই গ্রাম, তাহার নাম গোপন রাখিয়া হরিপুর বলিয়া তাহার বর্ণনা করিব। নগেন্দ্রবাবু যুবা পুরুষ, বয়ঃক্রম ৩০০ বর্ষ মাত্র। নগেন্দ্রনাথ আপনার পর্যায়ে যাইতেছিলেন। এই পুরো অংশটাই দাগ দেবে। আচ্ছা, এখান থেকে যদি প্রশ্ন করা হয় যে তার বাসস্থান কোথায় এবং সেটা কোন জায়গা বলে পাঠ্যে আলো মানে বলা হয়েছে, তাহলে উত্তরটা কি হবে? কেউ একজন বলবে? হ্যাঁ, বাসস্থান গোবিন্দপুর। হরিপুরিয়া মানে সম্বোধন করা। গোবিন্দপুর আর হরিপুর। হ্যাঁ, হরিপুর মানে সেটা জেলার নামটা গোপন করে কিন্তু হরিপুর বলেছে, হরিপুর জেলাতে নয়। দেখবে প্রশ্নটা এলে অনেক সময় এরকম আসতে পারে যে কোন মানে গোপন করে কোন জেলার নাম বলেছে, তো সেক্ষেত্রে হরিপুর। হুম। আর পরের লাইনটাতেই দেখো নগেন্দ্রর মানে রূপের পরিচয়টা দিয়েছে যে যুবা পুরুষ, বয়স ৩০ বছর। এই বয়সগুলোকে প্রত্যেকটা ক্যারেক্টারেরই কিন্তু বয়সগুলো মনে রাখবে, লিখে রাখবে রীতিমতো, কারণ বয়স দিয়েও প্রশ্ন পড়ে। হয়তো শুদ্ধ অশুদ্ধ দিয়ে দিল নগেন্দ্রনাথ বয়স ৩২ বছর, তো এটা যদি খেয়াল না করতে পারো ভুল করে চলে আসবে। আচ্ছা, তার পরের লাইনটা দেখো, প্রথম ২-১ দিন নির্বিঘ্নে গেল। নগেন্দ্র দেখিতে দেখিতে গেলেন, নদীর জল অবিরল চলচল চলিতেছে, ছুটিতেছে, বাতাসে নাচিতেছে, রৌদ্রে হাসিতেছে, আবর্তে ডাকিতেছে। এই জায়গাটায় তেমন কিছু নয়, কারণ এখান থেকে প্রশ্ন আসবে না যে কি কি। ওইখানে একটা লাইন আছে দেখো, যে ঘাটে ঘাটে কৃষকের মহিষীরাও কলসি, ছেঁড়া কাঁথা, পচা মাদুর, রূপার তাবিজ, নাক ছাবি, পিতলের পইচে, ২ মাসের ময়লা পরিধেয় বস্ত্র, মসীনিন্দিত গায়ের বর্ণ, রুক্ষ কেশ লইয়া বিরাজ করিতেছেন। এই জায়গাটা দাগ দেবে। তার মধ্যে কোন সুন্দরী মাথায় কাদা মাখিয়া মাথা ঘষিতেছেন। এই হচ্ছে ঘাটে ঘাটে থেকে এই মাথা ঘষিতেছেন পর্যন্ত দাগ দেবে, কারণ এখান থেকেও প্রশ্ন আসতে পারে যে কি কি বলা ছিল, কারণ ক্রম তো এখন অনেক ভাবেই দেয়। আচ্ছা, পরের প্যারাটায় যাও। পরের প্যারাটায় দেখো প্রথম লাইনটাতেই আছে যে নগেন্দ্র প্রথম ২-১ দিন দেখিতে দেখিতে গেলেন, পরে একদিন আকাশে মেঘ উঠিল, মেঘ আকাশ ঢাকিল, নদীর জল কালো হইল, গাছের মাথা কাটা হইল, মেঘের কোলে বক উড়িল, এবার নদী নিষ্পন্দ হইল। নগেন্দ্র নাবিকদিগকে আজ্ঞা করিলেন নৌকাটা কিনারায় বাঁধিও। রহমত মোল্লা মাঝি তখন নামাজ পড়িতেছিলেন, কথার উত্তর দিলেন না। রহমত আর কখনো মাঝিগিরি করে নাই, তাহার নানার খালা মাঝির মেয়ে ছিল, সেই গর্বে মাঝিগিরির উমেদার হইয়াছিলেন তিনি। তো এখানে যদি বলা হয় প্রশ্ন যে তাহলে মাঝির নাম কি ছিল? রহমত মোল্লা। হ্যাঁ, আর মানে সে কেন মাঝিগিরি করছে? সে তো পূর্বে মাঝিগিরি করেনি, তাহলে সে কেন মাঝিগিরি করছে? তার নানার খালা মাঝি ছিল আর সেই গর্বটা মানে রক্ষা করার জন্য করছে। হ্যাঁ, মাঝির মেয়ে ছিল, তার নানার খালা মাঝির মেয়ে ছিল সেই গর্বে। হ্যাঁ। আচ্ছা, পরে হচ্ছে যে ওখানেই দেখো বলেছে, রহমত হাঁকে ডাকে খাটো নন। নামাজ সমাপ্ত হইলেই বাবুর দিকে ফিরিয়া বললেন, ভয় কি হুজুর, আপনি নিশ্চিন্ত থাকুন। রহমত মোল্লার এত সাহসের কারণ এই যে কিনারা অতি নিকট, অবিলম্বে কিনারার নৌকা লাগিল, তখন নাবিকেরা নামিয়া নৌকা কাছি করিল। আচ্ছা, পরের পাড়াটাতেই দেখো যে একটা ঝড়ের কথা বলা হয়েছে। তো এখানে থার্ড লাইনটা দেখো যে ওখানে একটা বলা আছে, তখন ২ ভাই বড় মাতামাতি আরম্ভ করিল। এখানে এই লাইনটা ধরে হয়তো প্রসঙ্গ দিল, এখানে ২ ভাই বলতে কাদের কথা বলা হয়েছে? ঠিক আছে, এখানে ২ ভাই বলতে কাদের কথা বলা হয়েছে বলে মনে হচ্ছে বলো তো? ওই জায়গাটা পড়ো, দিয়ে বলো তো উত্তরটা। ঝড় বৃষ্টি আর ঝড়। ঝড় বৃষ্টি। হ্যাঁ, হ্যাঁ।
তো এই রকম ভাবে লাইন কিন্তু প্রসঙ্গ তুলে দুই ভাই, টেক্সটটা যদি ভালো করে না পড়ো মানে এটা কনফিউজড হতে বাধ্য। আচ্ছা, তার পরের লাইনে দুই ভাই গাছের মাথা ধরিয়া নোয়ায় ডাল ভাঙে, লতা ছেড়ে, ফুল লোপে, নদীর জল ওড়ায়, নানা উৎপাত করে। এক ভাই রহমত মোল্লার টুপি উড়াইয়া লইয়া গেল, আর এক ভাই তাহার দড়িতে প্রস্রবেণী সৃজন করিল। দাড়িরা পাল মুড়ি দিয়া বসিল, বাবু সব শস্যি ফেলিয়া দিলেন, ভিত্তেরা নৌকা সজ্জ সকল রক্ষা করিতে লাগিল। আচ্ছা, তার পরের প্যারাটা বাদ দিয়ে পরের প্যারাটায় এসো, যেটা নিরাশ্রয় দিয়ে শুরু হচ্ছে। নিরাশ্রয়ে নদী তীরে ঝড় বৃষ্টিতে দাঁড়ান কাহারও সুশব্দ নেই। বিশেষ সন্ধ্যা হইল, ঝড় থামিল না, সুতরাং আশ্রয় অনুসন্ধানে যা গন্তব্য বিবেচনা করিয়া নগেন্দ্র গ্রামা অভিমুখে চলিলেন। নদী তীর হইতে গ্রাম কিছু দূরবর্তী, নগেন্দ্র পদব্রজে কর্দমময় পথে চলিলেন। তাহলে এটাও প্রশ্ন হতে পারে যে নগেন্দ্র পদব্রজে গেছিল। বৃষ্টি থামিল, ঝড়ও অল্পমাত্র রইল, কিন্তু আকাশ মেঘ পরিপূর্ণ, সুতরাং রাত্রে আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা। নগেন্দ্র চলিলেন, ফিরিলেন না। আকাশে মেঘাম্বর কারণ রাত্রি প্রদোষকালী ঘনান্ধতমময়ী হইল। এই জায়গাটা দাগ দেবে, রাত্রি প্রদোষকালী যে লাইনটা আছে। এখানে ঝড় বৃষ্টির কথাগুলোই বলা রয়েছে। এই প্যারাটা লাস্টের দিকে যাও, যেখানে বলা আছে দেখো, দেখিলেন এক ইষ্টক নির্মিত প্রাচীন বাসগৃহ হইতে আলো নির্গত হইতেছে, গৃহের দ্বার মুক্ত। নগেন্দ্র যে গ্রাম অভিমুখে গেলেন, সেখানে গিয়ে শেষ পর্যন্ত একটা বাড়ি দেখতে পায়, যেখানে সেই বাড়ির বিবরণ দিয়েছে দেখো, এক ইষ্টক নির্মিত প্রাচীন বাসগৃহ, যেখান থেকে আলো দেখা যাচ্ছিল, সেই গৃহের দ্বার কিন্তু মুক্ত ছিল। তো এটাও হতে পারে গৃহের দ্বার রুদ্ধ ছিল, যে সে ডেকেছিল, এরকম কোনো ব্যাপার নেই, গৃহের দ্বার মুক্ত ছিল। নগেন্দ্র ভৃত্যকে বাইরে রাখিয়া গৃহ মধ্যে একা প্রবেশ করেছে। দেখো, দেখিলেন গৃহের অবস্থা ভয়ানক। এটা ছিল প্রথম পরিচ্ছেদের ঘটনা, যেটা দেখো পুরো ঘটনাটা যেটা দেখছি যে পুরো নৌকা যাত্রা নিয়েই বলা রয়েছে, এবং ঝড় বৃষ্টির কারণে সেই যে নৌকা থেকে নেমেছে এইটুকু ঘটনা। তো এই হিসাবে দেখো পরিচ্ছেদের নামটা মনে রাখা খুব কঠিন হবে না, কারণ নৌকা যাত্রার ঘটনা রয়েছে, শুধু নগেন্দ্রের নৌকা যাত্রা, এটা মনে রাখা খুবই সহজ। পরের পরিচ্ছেদটার নামটা দেখো, দ্বীপ নির্মাণ। এখানে একটা গৃহের বর্ণনা রয়েছে প্রথমেই, এই গৃহের বর্ণনাটা পুরোটাই দাগ দেবে। গৃহটি নিতান্ত সামান্য নহে, কিন্তু এখানে তাহাতে সম্পদ লক্ষণ কিছুই নাই। প্রকোষ্ঠ সকল ভগ্ন মলিন, মনুষ্য সমাগম চিহ্ন বিরহিত, কেবলমাত্র পেচক মুশিক এবং নানাবিধ কীটপতঙ্গাদি সমাকীর্ণ। এখানে যে গৃহটাতে সে প্রবেশ করেছে সেই গৃহের বর্ণনাটা রয়েছে, এবং তার মধ্যে আরো দেখো বলেছে, একটি মাত্র কক্ষে আলো জ্বলিতেছিল, সেই কক্ষ মধ্যে নগেন্দ্র প্রবেশ করিলেন। দেখিলেন কক্ষ মধ্যে মনুষ্য জীবন উপযোগী দুই একটা সামগ্রী আছে মাত্র, কিন্তু সে সকল সামগ্রী দারিদ্র ব্যঞ্জক। দুই একটা হাঁড়ি, একটা ভাঙা উনান, তিন চারিখানা তৈজস। এই জায়গাটা তাক দেবে, দুই একটা হাঁড়ি, একটা ভাঙা উনান, তিন চারিখান তৈজস, ইহাই গৃহের অলংকার। দেয়ালের কালি, কোণে ঝুল, চারিদিকে আরশোলা, মাকড়সা টিকটিকি, ইঁদুর বেড়াইতেছে। আর দেখো তারপরেই বলেছে, এক ছিন্ন শয্যায় একজন প্রাচীন শয়ন করিয়া আছেন, দেখিয়া বোধ হয় তার অন্তিমকাল উপস্থিত। এই জায়গাটা দাগ দেবে। চক্ষু স্লান, নিঃশ্বাস প্রখর, ওষ্ঠ কম্পিত। শয্যা পার্শ্বে গৃহচ্যুত ইষ্টখণ্ডের ওপর একটি মৃন্ময় প্রদীপ, তাহাতে তৈলাভাব, সহ্য পরিস্থিত জীবন প্রদীপ তাহাই। আর শয্যা পার্শ্বে আর এক প্রদীপ ছিল। তারপরে লেখা রয়েছে দেখো, এক অনিন্দিত গৌর কান্তি স্নিগ্ধ জ্যোতির্ময় রূপিণী বালিকা। এই লাইনটা দাগ দেবে, কারণ এখানে কুন্দনন্দিনী যে চরিত্রটা রয়েছে তার প্রবেশ ঘটছে, এবং তার যে বর্ণনাটা দিয়েছে, যদি বলে তার বর্ণনার লেখক প্রথমে কি দিয়েছে, তাহলে সেক্ষেত্রে উত্তরটা কি হবে? অনিন্দিত অনিন্দ গৌরকান্তি, স্নিগ্ধ জ্যোতির্ময়ী বালিকা। জ্যোতির্ময়ী রূপিণী বালিকা, হ্যাঁ। তারপর তার ঘরের কিছুটা বর্ণনা রয়েছে, যেটা অতটা প্রশ্ন আসার সম্ভাবনা নেই। তারপরেই দেখো একটা জায়গায় বলেছে, কুন্দনন্দিনীর বিবাহের বয়স অতিক্রম করিয়াছিল। পেয়েছো লাইনটা? পরের প্যারারই 7-8টা লাইন পরই আছে দেখো। কুন্দনন্দিনী বিবাহের বয়স অতিক্রম করিয়াছিল, কিন্তু কুন্দ পিতার অন্ধের যষ্টি এই সংসার বন্ধনের এখন একমাত্র গ্রন্থি।
বৃদ্ধ প্রাণ ধরিয়া তাহাকে পরহস্তে সমর্পণ করিতে পারিলেন না। কারণ কুন্দনন্দিনীর পিতা এই যে বললো অন্তিম শয্যায় রয়েছে, তিনি মারা যান। আর কুন্দনন্দিনীর মানে তখনকার সময় অনুযায়ী, যে সময় উপন্যাসটা লেখা রয়েছে, ধরো যে বয়সে বিবাহ হতো সেই বয়স তার উত্তীর্ণ হয়ে গেছিল। তো সেই কারণে কথাটা বলেছে ওই জায়গাটা দাগ দেবে। তার আর কিছুদিন যাক, ওর পরের লাইনই দেখো, আর কিছুদিন যাক কুন্দকে বিলাইয়া দিয়া কোথায় থাকিব কি লইয়া থাকব, বিবাহের কথা মনে হইলেই বৃদ্ধ এইরূপ ভাবিতেন। এই কথা তার মনে হইতো না যে যেদিন তাহার ডাক পড়িবে সেদিন কুন্দকে কোথায় রাখিয়া যাইবেন। আজি অকস্মাৎ যমদূত আসিয়া দাঁড়াইল, তিনি তো চলিলেন, কুন্দনন্দিনী কালী কোথায় দাঁড়াবে? তার পিতার মৃত্যুর পর তার আর আত্মীয় স্বজন এমন কেউ নেই যার কাছে গিয়ে কুন্দনন্দিনী দাঁড়াতে পারে। পরের পারে দেখো, এক গভীর অনিবার্য যন্ত্রণা মুমূর্ষুর প্রতি নিঃশ্বাসে ব্যক্ত হইতেছিল, অবিরল মুদ্রিত উন্মুখ নেত্রে বারিধারা পড়িতেছিল, আর শীঘ্রদেশে প্রস্তরময়ী মূর্তির ন্যায় সেই 13 বর্ষীয় বালিকা স্থির দৃষ্টে মৃত্যু মেঘাচ্ছন্ন পিতৃমুখ প্রতি চাইয়াছিল। এই প্রস্তরময়ী থেকে দাগ দাও। তাহলে কুন্দনন্দিনীর বয়স কত পেলে বলো তো এখানে? 13 বছর। 13 বছর। হ্যাঁ, আর নগেন্দ্রের বয়স কত পেয়েছিলাম? 30 30 বছর। হ্যাঁ, এগুলো মনে রাখবে। আচ্ছা, আপনা ভুলিয়া কালী কোথা যাইবে তাহা ভুলিয়া কেবল গমন উন্মুখের মুখপতি চাহিয়াছিল। ক্রমে ক্রমে বৃদ্ধের বাক্যস্ফূর্তি অস্পষ্টতর হইতে লাগিল, নিঃশ্বাস কোষ্ঠাগত হইল, চক্ষু নিস্তেজ হইল, ব্যথিত প্রাণ ব্যথা হইতে নিষ্কৃতি পাইল। সেই নিভৃত কক্ষে স্তিমিত প্রদীপে কুন্দনন্দিনী একাকিনী পিতার মৃতদেহ কোলে লইয়া বসিয়া রইলেন। নিশা ঘন অন্ধকার বৃতা, বাইরে এখনো বিন্দু বিন্দু বৃষ্টি পড়িতেছে। মানে তার গৃহের বর্ণনাটা রয়েছে যেখানে তার পিতার মৃত্যুর মুখে দাঁড়িয়ে। দেখো লাস্ট লাইনটা বলেছে, তখন নগেন্দ্র নিঃশব্দ পদ্মসঞ্চারে গৃহদ্বার হইতে অপসৃত হইলেন। মানে নগেন্দ্র এর মধ্যে গৃহে প্রবেশ করেছিল, যেটা আমরা প্রথমেই দেখছি, এবং তারপর সে পুরো ঘটনাটা দেখছে যে একজন মৃত্যুযাত্রায় বলছে যে অন্তিম যাত্রায় রয়েছে। তো সেটা দেখে তারপর শেষ পর্যন্ত সে গৃহের দ্বার থেকে বাইরে বেরোলেন। দেখো দ্বিতীয় পরিচ্ছেদের নাম ছিল দ্বীপ নির্মাণ, যেটা প্রথমেই দেখো প্রদীপের আলো দিয়ে বর্ণনাগুলো রয়েছিল, তাই এটার নাম দ্বীপ নির্মাণ। আচ্ছা, তৃতীয় পরিচ্ছেদের নাম দেখো ছায়া পূর্বগামিনী। নিশীথ সময় ভগ্ন গৃহ মধ্যে কুন্দনন্দিনী ও তার পিতা মানে তার পিতা মারা গেছে, তাহলে কুন্দনন্দিনী তার পিতার পাশে বসে রয়েছে। কুন্দ ডাকিল বাবা, কেউ উত্তর দিল না। কুন্দ একবার মনে করিল পিতা বুঝি ঘুমাইলেন, আবার মনে করিল বুঝি মৃত্যু। কুন্দ সে কথা স্পষ্ট মুখে আনিতে পারিল না। যেহেতু তার কেউ নেই, সুতরাং মানে বাবা যে মারা গেছে এটা ভাবতেও সে ভয় পাচ্ছে। শেষে কুন্দ আর ডাকিতে পারিল না, ভাবিতেও পারিল না। অন্ধকারে ব্যঞ্জন হস্তে যেখানে তাহার পিতা জীবিত অবস্থায় শয়ন করেছিল, এক্ষণে সেখানে তার শব পড়িয়াছিল, সেইখানেই বায়ু সঞ্চালন করিতে লাগিল। নিদ্রা শেষে স্থির করিল, কেননা মরিলে কুন্দের দশা কি হইবে। দিবারাত্রি জাগরণে এবং এক্ষণকার ক্লেশে বালিকা তন্দ্রায় ছিল। কুন্দনন্দিনী রাত্রি দিবা জাগিয়া পিতৃসেবা করিয়াছিল। নিদ্রা কর্ষণ হইলে কুন্দনন্দিনী তালবৃন্ত হস্তে সেই অনাবৃত কঠিন শীতল হর্মতলে আপন মৃণাল নিন্দিত বাহুপরি মস্তক রক্ষা করিয়া নিদ্রা গেল। এ দেখো, কুন্দনন্দিনী পিতার যে মৃত্যু হয়েছে তারপরও সে মানে এতটাই ভয় পাচ্ছে যে সে সেটা ভাবতে পারছে না, এবং শেষ পর্যন্ত এতটাই ক্লান্ত ছিল সে ঘুমিয়ে পড়লো। এবং এই ঘুমিয়ে পড়ার পর সে স্বপ্ন দেখে। এই স্বপ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আগেই বলে রাখি, তোমার এই স্বপ্ন এই তৃতীয় পরিচ্ছেদ দেখছে এবং শেষ পরিচ্ছেদেও কুন্দনন্দিনী কিন্তু একটা স্বপ্ন দেখছে, যেখানে স্বপ্নের বিষয়বস্তুটা কিছুটা এক। তখন কুন্দনন্দিনী স্বপ্ন দেখিল যেন রাত্রি অতি পরিষ্কার জ্যোৎস্নাময়ী, আকাশ উজ্জ্বল নীল, সেই প্রভাময় নীল আকাশমণ্ডলে যেন বৃহৎ চন্দ্রমণ্ডলের বিকাশ হইয়াছে। এত বড় চন্দ্রমণ্ডল কুন্দ কখনো দেখে নাই। তাহার দীপ্তিও অতিশয় ভাস্বর, অথচ নয়ন স্নিগ্ধকর। এখানে ওই আকাশে এইগুলোর বর্ণনা রয়েছে। দেখো তারপরে একটা লাইন রয়েছে, ক্রমে ক্রমে সেই চন্দ্রমণ্ডল সহস্র শীতল রশ্মি স্ফুরিত করিয়া কুন্দনন্দিনীর মস্তকের উপরে আসিল। তখন কুন্দ দেখিল যে সেই মণ্ডল মধ্য শোভিনী আলোকময়ী কিরীট কুণ্ডলাদি ভীষণ অলঙ্কৃতা মূর্তি স্ত্রীলোকের আকৃতি বিশিষ্ট। মানে সে স্বপ্নে একজন স্ত্রীলোককে দেখলো এবং তার বর্ণনাটা এখানটাই রয়েছে, ওই জায়গাটা দাগ দেবে। মণ্ডল মধ্য শোভিনী যে লাইনটা রয়েছে, এই লাইনটা দাগ দেবে।
রমণীয় কারুণ্য পরিপূর্ণ মুখমণ্ডল স্নেহ পরিপূর্ণ হাস্য অধরে স্ফুরিত হইতেছে, তখন কুন্দ সভয়ে সানন্দে চিনিল যে সেই করুণাময়ী তাহার বহুকাল মৃতা প্রসূতির অবয়ব ধারণ করিয়াছে। অর্থাৎ সে তার স্বপ্নে তার মাকে দেখলো, তার মৃত মাকে দেখলো। কুন্দনন্দিনীর দাদা এবং মা ছিল, মাও মারা গেছে এবং দাদাও মারা গেছে। তো এই স্বপ্নে সে তার মাকে দেখলো, আলোকময়ী সস্নেহ অননে কুন্দকে ভূতল হইতে উত্থিত করিয়া কোলে লইলেন, এবং মাতৃহীনা কুন্দ বহুকাল পরে মা কথা মুখে আনিয়া যেন চরিতার্থ হইল। পরে জ্যোতির্মণ্ডল মধ্যস্থা কুন্দের মুখচম্বন করিয়া বলিলেন, বাছা, তুই বিস্তর দুঃখ পাইয়াছিস, আমি জানিতে যে তুই বিস্তর দুঃখ পাইবি। এরকম পূর্বাভাস একটা দিয়ে দিয়েছে যে সে তো দুঃখ পেয়েছে এবং পরবর্তী জীবনে সে বিস্তর দুঃখ পাইবে। তোর এই বালিকা বয়, এই কুসুম কোমল শরীর, তোর শরীরে সেই দুঃখ সইবে না। অতএব তুই আর এখানে থাকিস না, পৃথিবী ত্যাগ করিয়া আমার সঙ্গে আয়। কুন্দ যেন ইহাতে উত্তর করিল যে কোথায় যাইব। তখন কুন্দের জননী ঊর্ধ্বে অঙ্গুলি নির্দেশ দ্বারা উজ্জ্বল প্রজ্বলিত নক্ষত্রলোক দেখিয়া দিয়া বলিলেন যে ওই দেশ, মানে তার মা যেরকম মৃত্যুর পর যেখানে রয়েছে সেখানেই তাকে যেতে বলছে। আর এই সেম জিনিসটা আরেকটি অধ্যায়ে দেখবে, যে আরেকটি পরিচ্ছেদে এই স্বপ্নটা আছে, তখনও তার মা তাকে মৃত্যুর জন্যই বলবে, কারণ তুই পরবর্তী জীবনে আরো কষ্ট পাবি, সুতরাং তাকে মৃত্যুর জন্যই বলা হবে। আচ্ছা, তারপরের লাইনটা দেখো, কুন্দ তখন যেন বহুদূরবর্তী বেলাহীন অন্তঃসাগর পারবস্তবৎ অপরিজ্ঞাত নক্ষত্রলোক দৃষ্টি করিয়া কহিল, আমি অতদূর যাইতে পারিব না, আমার বল নেই। তখন ইহা শুনিয়া জননীর কারুণ্য প্রফুল্ল অথচ গম্ভীর মুখমণ্ডলে ঈষৎ অনাহ্লাদ জনিত বৎ ভ্রূকটি বিকাশ হইল, এবং তিনি মৃদু গম্ভীর স্বরে কহিলেন, বাছা, যাহা তোমার ইচ্ছা তাহা করো, কিন্তু আমার সঙ্গে আসিলে ভালো করিতে। ইহার পর তুমি এই নক্ষত্র লোক প্রতি চাহিয়া তথায় আসিবার জন্য কাতর হইবে। মানে তার জীবনে এমনই কিছু ঘটবে যার জন্য সে তখন পরে মৃত্যুটাই চাইবে। আমি আর একবার তোমাকে দেখা দেব, এইখানটা রাখ দেবে, আমি আর একবার তোমাকে দেখা দেব, এখানটায় বলেই দিচ্ছে দেখো যে আমি আবার তোমাকে দেখা দেব। তখন যখন তুমি মনোপীড়ায় ধুলো বলুণ্ঠিত হইয়া আমাকে মনে করিয়া আমার কাছে আসিবার জন্য কাঁদিবে, তখন আমি আবার দেখা দেব, তখন আমার সঙ্গে আসিও। এবং তারপর দেখো স্বপ্নে দুজনকে দেখায়। দেখো, আমি তোমাকে দুইটি মনুষ্য মূর্তি দেখাইতেছি, এই জায়গাটা দাগ দেবে, যে দুজনের মনুষ্য মূর্তি দেখাচ্ছে স্বপ্নে, এই দুই মনুষ্যই ইহলোকে তোমার শুভ অশুভের কারণ হইবে। যদি পারো তবে ইহাদিগকে দেখিলে বিষধর বধ প্রত্যাখ্যান করিও, তাহারা যে পথে যাইবে সে পথে যাইও না। আচ্ছা, পরের প্যারায় দেখো, তখন জ্যোতির্ময়ী অঙ্গুলি সংকেত দ্বারা গগন প্রান্ত দেখালেন, আকাশের দিকে দেখায়, যে কুন্দ তৎ সংকেত অনুসারে দেখিল নীল গগনপটে এক দেবনিন্দিত পুরুষ মূর্তি অঙ্কিত হইয়াছে। তার এইখানটায় দাগ দেবে, দেবনন্দিত পুরুষ মূর্তি, দেখো তার বিবরণ দিয়েছে, তার উন্নত প্রশস্ত প্রশান্ত ললাট, সরল সকরুণ কটাক্ষ, তাহার মরাল বধ দীর্ঘ ঈষৎ বঙ্কিম গ্রীবা এবং অন্যান্য মহাপুরুষ লক্ষণ দেখিয়া কারো বিশ্বাস হইতে পারে না যে ইহা হইতে আশঙ্কা সম্ভব। আচ্ছা, কেউ বলতে পারবে যে এটা কার বিবরণ দেয়া হচ্ছে এখানটায়? নগেন্দ্র। নগেন্দ্র। হ্যাঁ হ্যাঁ, নগেন্দ্রের বিবরণটা দেয়া হচ্ছে। আর এটাও বলছে তার মানে নগেন্দ্রের থেকে তার পরবর্তী জীবনে কুন্দনন্দিনী বিপদের আশঙ্কা রয়েছে। তখন ক্রমে ক্রমে সে প্রতিমূর্তি জল বুদ্বুদ্ধবৎ গগনপটে বিলীন হইলে জননী কুন্দকে কহিলেন, ইহার রূপ দেখিয়া ভুলিও না, ইনি মহাশয় হইল তোমার অমঙ্গলের কারণ। এখানটা দাগ দেবে, তোমার অমঙ্গলের কারণ। কে তার অমঙ্গলের কারণ? অতএব বিষধর বধে ইয়াকে ত্যাগ করিও। পরে আলোকময়ী পুনশ্চ ওই দেখ বলিয়া গগন প্রান্তে নির্দেশ করিলে কুন্দ দ্বিতীয় মূর্তি আকাশে নীলপটে চিত্রিত দেখালো, মানে আরেকজন যার কথা বলছে তার মূর্তি দেখালো, কিন্তু এবার আর পুরুষ মূর্তি নয়। কুন্দ তথায় এক উজ্জ্বল শ্যামাঙ্গী পদ্ম পলাশ নয়নী যুবতী দেখিল, এখানটা দাগ দেবে, উজ্জ্বল শ্যামাঙ্গী পদ্ম পলাশ নয়নী। তাহাকে দেখিয়া কুন্দ ভীতা হইল না। জননী কহিলেন, এই শ্যামাঙ্গী নারী বেশে রাক্ষসী, এই জায়গাটা দাগ দেবে। কার কথা বলা হচ্ছে এই শ্যামাঙ্গী নারী বেশে রাক্ষসী? হ্যাঁ, হীরা। হ্যাঁ হ্যাঁ, পরবর্তীতে আমরা ওর হীরার পরিচয়টা পাবো। ইয়াকে দেখিও পালন করিও, মানে দুজনকে দেখে তাকে অশনি সংকেতটা দিল। আচ্ছা, তার মা তারপর তার কুন্দের নিদ্রা ভঙ্গ হয়। দেখো, তৃতীয় পরিচ্ছেদের নাম ছিল ছায়া পূর্বগামিনী,
যেহেতু স্বপ্নের বিবরণটা রয়েছে, সুতরাং ছায়া পূর্বগামিনী। প্রত্যেকটা অধ্যায় যখন পড়বে তোমরা একটা সহজভাবে একটা পড়তে পারো। এক তো নাম লেখা রয়েছে, যদি যদি নিজের সুবিধা হয় প্রথম পরিচ্ছেদের ওপরে যেমন লিখবে, মানে এখানে কিছু লেখার নেই, নগেন্দ্রের নৌকা যাত্রা বিবরণটা রয়েছে। দ্বিতীয় পরিচ্ছেদে লিখতে পারো কুন্দর প্রথম মানে কুন্দের পরিচয়টা আমরা কোন পরিচ্ছেদে প্রথম পাচ্ছি, এটা থেকে প্রশ্ন আসতে পারে। দ্বিতীয় পরিচ্ছেদে আমরা কুন্দকে প্রথম পাচ্ছি, সুতরাং ওখানে লিখে দিতে পারো মানে দ্বিতীয় পরিচ্ছেদের পাশে যে কুন্দের প্রথম প্রবেশ। তৃতীয় পরিচ্ছেদে ছায়া পূর্বগামিনী, এখানে শর্টে লিখে রাখতে পারো যে প্রথম স্বপ্ন দর্শন। তাতে কি যদি প্রশ্ন আসে যে প্রথম স্বপ্ন দর্শন কোন পরিচ্ছেদে ঘটেছিল, তাহলে সেটা তোমাদের মনে রাখতে খুব সুবিধা হবে পড়ার সময়, কারণ টেক্সটটা যখন পরবর্তীকালে আরেকবার দেখবে তখন ওপরে লেখা থাকলে ওটা চোখে পড়ে যাবে। আচ্ছা দেখো, চতুর্থ পরিচ্ছেদের নাম দিয়েছে এই সেই। এই পরিচ্ছেদটাতে দেখবে যে মানে নগেন্দ্র তো তার গৃহে গেছিল, তাহলে এবার নগেন্দ্রের সাথে কুন্দনন্দিনীর সাক্ষাৎটা ঘটবে, এবং যখন সাক্ষাৎ ঘটবে তখন সে চিনতে পারবে যে তার মা যে স্বপ্নে যে পুরুষ মূর্তিটাকে দেখিয়েছিল সেটা ইনি। নগেন্দ্র গ্রাম মধ্যে গমন করিলেন, গ্রামের নাম ঝুমঝুমপুর। কার গ্রামের নাম ঝুমঝুমপুর? কুন্দ হ্যাঁ, কুন্দ নদী। হ্যাঁ। তার অনুরোধে এবং আনুকূল্যে গ্রামস্থ কেউ কেউ আসিয়া মিতে সৎকারের আয়োজন করিতে লাগিল। একজন প্রতিবেশিনী কুন্দনন্দিনীর নিকটে রইল। কুন্দ যখন দেখিল যে তার পিতাকে সৎকারের জন্য লইয়া গেল, তখন তার মৃত্যু সম্বন্ধে কৃত নিশ্চয় হইয়া অবিরত রোদন করিতে লাগিল। মানে এতক্ষণ সে স্বপ্ন দেখলো, ঘুমিয়ে গেছিল, ভয় পাচ্ছিল, মৃত্যুর কথা ভাবতে পারছিল না, এতক্ষণে তাকে বিশ্বাস করতে হলো যে তার বাবা আর নেই। প্রভাতে প্রতিবেশিনী আপন গৃহকার্যে গেল, কুন্দনন্দিনী সান্ত্বনার্থে আপন কন্যা চাঁপাকে পাঠিয়ে দিল। তাহলে তার প্রতিবেশিনী কন্যার নাম কি ছিল? চাপা। হ্যাঁ, চাপা কুন্দের সমবয়স্কা এবং সঙ্গিনী, এই জায়গাটা দাগ দেবে, কারণ এগুলো শুদ্ধ অশুদ্ধে অনেক সময় পাল্টে দেয়, যে চাপা তার থেকে ছোট ছিল বা বড় ছিল এমন কিছু লাইন দিতেই পারে। এবার চাপার সাথে কথোপকথনটা বলেছে, সান্ত্বনা দিতে থাকে তাকে। কুন্দ কোনো কথাই শোনে না, কান্নাকাটি করতে থাকে। চাপা কৌতূহল প্রযুক্ত জিজ্ঞেস করলো, 100 বার আকাশ পানে চাইয়া কি দেখিতেছ? যেহেতু সে স্বপ্ন দেখেছিল তাই বারবার আকাশের দিকে সে তাকাচ্ছে, তাই তাকে চাপা প্রশ্ন করেছে, এতবার আকাশে কেন দেখাচ্ছ দেখছো? কুন্দ তখন কইল, আকাশ থেকে কাল মা আসিয়াছিলেন, তিনি আমাকে ডাকিলেন আমার সঙ্গে আয়। এই জায়গাটা দাগ দেবে যে এটা প্রসঙ্গ আসতে পারে যে কুন্দ যে মাকে স্বপ্নে দেখেছিল, এই মানে কথাটা কাকে বলেছিল কুন্দ। আমার কেমন দুর্বুদ্ধি হইলো, আমি ভয় পাইলাম, মার সঙ্গে গেলাম না। এখন ভাবিতেছি কেন গেলাম না। এখন আর যদি তিনি আসেন আমি যাই, তাই ঘন ঘন আকাশপানে চাইয়া দেখিতেছি। চাপা কহিল, হ্যাঁ, মরা মানুষ নাকি আবার আসিয়া থাকে। চাপা বিশ্বাস করতে পারছে না। তখন কুন্দ স্বপ্ন বৃত্তান্ত সকল বলিল। শুনিয়া চাপা বিস্মিতা হইয়া কহিল, সেই আকাশের গায়ে যে যুবা পুরুষ আর মেয়ে মানুষ দেখিয়াছিলে, তাদের চেনো? চাপা যাকে জিজ্ঞেস করেছে। না, তাদের আর কখনো দেখি নাই। সেই পুরুষের মতো পুরুষ যেন কোথাও নাই, এমন রূপ কখনোই দেখিনি। সেটা বলেছে দেখো। এদিকে নগেন্দ্র প্রবাদে গাত্রোত্থান করিয়া গ্রামস্থ সকলকে ডাকিয়া জিজ্ঞেস করিলেন, এই মৃত ব্যক্তির কন্যার কি হইবে? দেখো, তার কে আছে, কোথায় কে মানে সে যে কোথায় থাকিবে সেটা খোঁজ নিতে গিয়ে দেখা যায় যে তার কেউ নেই। তখন নগেন্দ্র কহিলে, তবে তোমরা কেউ ওকে গ্রহণ করার কথা বলে, উহার বিবাহ দিও, তাহার ব্যয় নয় আমি দেব। নগেন্দ্র যেহেতু জমিদার ছিল, আর যতদিন সে তোমাদিগের বাটিতে থাকিবে ততদিন আমি তার ভরণ পোষণের ব্যয়ের জন্য মাসিক কিছু টাকা দেব। এটা নগেন্দ্র বলে। নগেন্দ্র যদি নগদ টাকা ফেলিয়া দিত তাহলে হয়তো অনেকে তার কথা স্বীকৃত হতো, কিন্তু সেটা তো করছে না, তাই কেউ নিতে চায় না দায়িত্ব। পরে নগেন্দ্র চলে গেলে কুন্দকে বিদায় যদিও দিত তারা। এর পরের পায়টায় দেখো, তখন নগেন্দ্রকে তখন একজন জানায় যে নিরুপায় দেখে একজন বলে, শ্যামবাজারে ইহার এক মাসির বাড়ি আছে, বিনোদ ঘোষ ইহার মেশো। এই জায়গাটা দাগ দেবে, এটা থেকে প্রশ্ন আসে। তাহলে মানে কুন্দনন্দিনীর আত্মীয় একজনকেই পাওয়া গেল, কে আর কি নাম? বিনোদ ঘোষ। শ্যামবাজারের বিনোদ ঘোষ। তার সম্পর্কে সে মেশো হচ্ছে তাকে। তাই নগেন্দ্রকে বাকিরা বলছে যে আপনি কলকাতায় যাইতেছেন, যদি ইয়াকে সঙ্গে করিয়া লইয়া গিয়ে সেইখানে রাখিয়া আছেন, তবেই এই কায়স্থ কন্যার উপায় হয় এবং আপনারও স্বজাতির কাজ করা হয়। তাহলে কুন্দনন্দিনী কোন মানে জাতির অন্তর্ভুক্ত ছিল বলতো? কায়স্থ। কায়স্থ। এই জিনিসটা মনে রাখবে, এই জায়গাটা দাগ দিয়ে রাখবে। নগেন্দ্রও তো কায়স্থ, ওই কারণে বলছে স্বজাতি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। পরের লাইনটা দেখো, অগত্যা নগেন্দ্র এই কথা স্বীকৃত হইলে এবং কুন্দকে এই কথা বলিবার জন্য তাহাকে ডাকিতে পাঠাইলে চাপা কুন্দকে সঙ্গে করিয়া লইয়া আসিল। এরপর আমরা দেখবো যে মানে কুন্দকে নিয়ে নগেন্দ্র যায়
যে তার মাসির বাড়িতে তাকে পৌঁছে দেবে। সে যেহেতু কলকাতাতেই তার মাসির বাড়ি, তো সেখানে যাবে এবং সেখানে গিয়ে কিন্তু নগেন্দ্র ওর মাসির কোনো মানে মেসোমশাইয়ের কোনো খোঁজ পাবে না। দেখো পরের পরিচ্ছেদটার নাম হচ্ছে অনেক প্রকারের কথা। আর চতুর্থ পরিচ্ছেদটা এই সেই কেন নাম দেওয়া আছে ব্যাখ্যাটা নিশ্চয়ই বুঝতে পারছো। কারণ নগেন্দ্রকে দেখে যখন তখন দেখে যে সেই পুরুষ যাকে স্বপ্নে সে দেখেছিল, তাই এই পরিচ্ছেদটার নাম এই সেই। আচ্ছা, পঞ্চম পরিচ্ছেদে অনেক প্রকারের কথা। এখানে দেখবে মানে আমরা দেখবো মূলত যে নগেন্দ্র কলকাতায় গেছে, ওর মেসোর কোনো খোঁজ পায়নি, সুতরাং হচ্ছে কুন্দনন্দিনীকে তো আর কোথাও রাখতে পারবে না, সুতরাং নিজে নগেন্দ্র কলকাতায় নিজের ভগিনী থাকে তো তার কাছেই রাখে, পরবর্তীতে তাকে আর কি নিজের যেখানে বাড়ি সেখানে নিয়ে যায়। দেখো প্রথম পরিচ্ছেদটাই কিছু নেই সেরকম। দেখো বিনোদ ঘোষকে যে পায়নি সেটাই যা যায়, বিনোদ দাস বলে একজন পাওয়া ছিল, সেও সম্বন্ধ অস্বীকার করে, সুতরাং কুন্দ নগেন্দ্রর দায়িত্বেই পড়ে যাচ্ছে। পরের পরিচ্ছেদের প্রথম লাইনটা দেখো, পরের প্যারা, নগেন্দ্রের এক সহদরা ভগিনী ছিলেন, ডাক দেবে এই জায়গাটা। তিনি নগেন্দ্রের অনুজা, তার নাম কমলমণি। তাহার শ্বশুরালয় কলিকাতায়। শ্রীশচন্দ্র মিত্র তাহার স্বামী। শ্রীশবাবু প্লুন্ডার প্রিয়ারলির বাড়ির মুৎসুদ্দি। খোঁজ বড় ভারী, শ্রীশচন্দ্র বড় ধনবান। নগেন্দ্রের সঙ্গে তার বিশেষ সম্প্রীতি। কুন্দনন্দিনীকে নগেন্দ্র সেইখানে লইয়া গেলেন, কমলকে ডাকিয়া কুন্দের সবিশেষ পরিচয় দিলেন। আর ওর বোনের নাম কি তাহলে? কমলমণি। এবং তার স্বামীর নাম কি? শ্রীশচন্দ্র মিত্র। হ্যাঁ, এবং তারা কোথায় থাকে এবং কি কাজ করে তার স্বামী সেটাও কিন্তু মনে রাখবে। হ্যাঁ। পরের প্যারাটাই দেখো, কমলের বয়স 18 বছর। কমলের বয়সের উল্লেখ রয়েছে। তাহলে আমরা 3টে বয়স পেলাম, কার কার বয়স পেলাম বলো তো? নগেন্দ্র 30, কুন্দের 13 আর কমলমণির 18। মুখাবয়ব নগেন্দ্রের ন্যায়, মানে নগেন্দ্রের সাথে মুখের মিল রয়েছে। ভ্রাতা ভগিনী উভয়ই পরম সুন্দর, কিন্তু কমলের সৌন্দর্য গৌরবের সঙ্গে সঙ্গে বিদ্যারও খ্যাতি ছিল। মানে কমলমণি পড়াশোনাটা করেছে, দেখো বিদ্যার খ্যাতির কথা বলেছে, তো এইখানটাও দাগ দেবে, এই পুরো প্যারাটাই দাগ দেবে। নগেন্দ্রের পিতা মিস টেম্পল নাম্নী এক শিক্ষাদাত্রী নিযুক্ত করিয়া কমলমণিকে এবং সূর্যমুখীকে বিশেষ যত্নে লেখাপড়া শিখিয়াছিলেন। কমলের শ্বশ্রু বর্তমান, তিনি শ্রীশচন্দ্রের পৈতৃক বাসস্থানেই থাকিতেন, কলিকাতায় কমলই গৃহিণী। এখান থেকে দেখো 2-3টে কোশ্চেন হবে। আর নগেন্দ্র, এখানে যদি আমি একটা শুদ্ধ অশুদ্ধ লাইন বলছি তোমরা বলবে, যে নগেন্দ্র তার মানে তার বোনকে মিস টেম্পলকে দিয়ে মানে শিক্ষাদান করিয়েছিল। শুদ্ধ না অশুদ্ধ? অশুদ্ধ। অশুদ্ধ। নগেন্দ্রের পিতা পড়িয়েছে। হ্যাঁ। হ্যাঁ, এটা লক্ষ্য করবে, এই জিনিসগুলো যেন মিস না যায়। আচ্ছা, আর হচ্ছে যে কমলমণির যে শ্বশুর, সে তাদের সাথেই বাস করতো, এটা কি হবে? কিটা ম্যাম আরেকবার বলুন। অশুদ্ধ হবে। শুদ্ধ। শ্বশুর, কমলমণি যে শ্বশুর হচ্ছে সেই হচ্ছে যে তাদের সাথেই বাস করতেন না, হ্যাঁ তাদের পৈতৃক বাসস্থানে বাস করতেন। তাহলে এটা থেকেও বুঝতে পারছো যে কমলমণিরা যে কলকাতায় থাকে সেটা নিশ্চয়ই তাহলে পৈতৃক বাসস্থান তাদের নয়। হ্যাঁ হ্যাঁ। নগেন্দ্র কুন্দের পরিচয় দিয়া কহিলেন, এখন তুমি ইয়াকে না রাখিলে আর রাখিবার স্থান নেই। পরে হ্যাঁ বলো, রিপিট করুন আরেকবার। কোনটা? ওই হচ্ছে যে কমলমণির শ্বশুরের কথাটা বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ দেখো, কমলের শ্বশুর বর্তমান মানে কমলমণির শ্বশুর মানে বেঁচে রয়েছেন, কিন্তু তিনি শ্রীশচন্দ্রের পৈতৃক বাসস্থানেই থাকিতেন। যেহেতু এটা উল্লেখ করেছেন তাহলে নিশ্চয়ই হচ্ছে যে শ্রীশচন্দ্র হচ্ছে তার নিজের পৈতৃক বাসস্থানে থাকেন না। আচ্ছা, কলিকাতায় কমলই গৃহিণী, বলো। থাকিতেন বলতে তো। হ্যাঁ, কিন্তু কলিকাতায় কমলই গৃহিণী, বুঝতে পারছো না? এটা কলিকাতায় কমলই হচ্ছে যে কলকাতার গৃহিণী। এই লাইনটা যখন উল্লেখ রয়েছে নিশ্চয়ই শ্বশুর মানে ও শ্বশুর তাদের সাথে বাস করলে এই লাইনটা কি থাকতো? নগেন্দ্র কুন্দের পরিচয় দিয়া কহিলেন, এখন তুমি ইহাকে না রাখিলে আর রাখিবার স্থান নেই। পরে আমি যখন বাড়ি যাইব উহাকে গোবিন্দপুরে লইয়া যাইব। তাহলে কুন্দনন্দিনীকে প্রথম কমলমণির কাছে রাখে। আচ্ছা, পরবর্তী জায়গা দেখো, পরের প্যারাটে কমল বড় দুষ্ট, কমলের পরিচয় রয়েছে দেখো, কমল বড় দুষ্ট। আচ্ছা, নগেন্দ্র এই কথা বলিয়া পশ্চাৎ ফিরিলি, কমল কুন্দকে কোলে তুলিয়া লইয়া দৌড়ালে। একটা একটা টবে কতকটা অনতিতপ্ত জল ছিল, অকস্মাৎ কুন্দকে তার ভিতরে ফেলিলেন। মানে কুন্দকে হচ্ছে ঘষে মেজে আর কি সোজা কথা পরিষ্কার করার, কুন্দর যে পরিস্থিতি ছিল সেখান থেকে তো এসছে। এর পরের প্যারায় দেখো, যেখানে নগেন্দ্রনাথ দিয়ে শুরু হচ্ছে প্যারাটা,
এখানে বলেছে নগেন্দ্রনাথ কুন্দের সকল কথা সূর্যমুখীকে লিখিলেন। হরদেব ঘোষাল নামে তাহার এক প্রিয় সুহৃদ দূরদেশে বাস করিতেন। নগেন্দ্র তাহাকেও পত্র লেখার কোলে কুন্দনন্দিনীর কথা বলিলেন। মানে দেখো, প্রথম পত্র লেখার প্রসঙ্গ তাহলে আমরা কোন পরিচ্ছেদে পাচ্ছি? পঞ্চম পরিচ্ছেদে। এবং কাকে কাকে পত্রটা লিখেছেন বলো তো? সূর্যমুখী আর হরদেব ঘোষাল। হরদেব ঘোষালকে। হ্যাঁ, দুজনকে আচ্ছা, আচ্ছা। পত্রে। বলছি দিদি, এক মিনিট, কলকাতায় কমলেই গৃহিণী, তা মেয়েদেরকে তো গৃহিণী বলে, বা সংসারের কর্ত্রী বলতে পারে। দেখো, আমার পড়ে তো এটা মনে হয়েছে যে পৈতৃক বাসস্থানে যেহেতু উল্লেখ করেছে। ঠিক আছে, আমি পরের ক্লাসে এটা তোমাকে কনফিউশনটা ক্লিয়ার করে দেবো। পৈতৃক বাসস্থানে থাকবে না, তার ভাড়া বাড়িতে থাকবে, সে কথাটা লিখতো। শ্বশুর মনে হয় হ্যাঁ, এক সেটা জায়গায় দেখো, অন্য জায়গায় প্রশ্ন তো এটা আসবে না, এটা আমি তোমায় বলতে পারি প্রশ্ন এভাবে আসবে না, হয়তো পৈতৃক বাসস্থানে বাস করতেন না যদি এরকম। চলে যাচ্ছিলেন। হ্যাঁ, বলো। প্রশ্ন আসবে না সেটা তো আমিও জানি, কিন্তু আপনি ভুল করে চলে যাচ্ছিলেন তো, কিংবা আমার দেখো, বলতে লাইনটা ভুল পড়ে। আচ্ছা, নগেন্দ্রনাথ কুন্দের সকল কথা সূর্যমুখীকে লিখিলেন। হরদেব ঘোষাল নামে তার। হতে যাবেন। হ্যাঁ বলো, তোমার কথা শোনা যাচ্ছিল না, সেই জন্য আমি চুপ করে গেলাম, বলো। বলছি যে কলকাতায় কমলে গৃহিণী, গৃহিণী মানে হয়তো গৃহপতি, মহিলা, স্ত্রীলোক, এগুলোকে বোঝায়। তাহলে শ্রীশচন্দ্রের স্ত্রীকে তো গৃহিণীই বলবে। আর তার যদি শাশুড়ি হ্যাঁ, বেঁচে না, অবশ্যই তোমার। বর্তমান লিখেছে, মানে শ্বশুর বেঁচে আছে, আবার লিখেছে শ্রীশচন্দ্র পৈতৃক বাসস্থানেই থাকিতেন। তাহলে পিতার বাসস্থানেই থাকতো, সেখানে আপনি বলছেন যে আলাদা বাসস্থানে থাকতেন। দেখো, আমার লাইনটা পড়ে এটা মনে হয়েছিল তাই বললাম, আমি তো বললাম পরের ক্লাসে ওই জন্য কনফিউশনটা ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার করে গেলে ভালো হতো। আপনি আর একবার একটু দেখবেন, হ্যাঁ, কিংবা আমাকে আমার বলতে ভুল হয়েছে। আচ্ছা, ঠিক আছে। না না, ঠিক আছে, বেশ। তোমার দেখো, তোমারও যুক্তিটা ঠিক হতে পারে, আমারও যুক্তিটা ঠিক হতে পারে। আমার এটা পড়ে মনে হয়েছে তাই আমি বললাম। অবশ্যই তোমারও যুক্তিটা অবশ্যই ঠিক হতে পারে। শুনতে পাচ্ছি না তোমার কথাটা ভালো করে। গৃহিণী ছাড়া আর কি বলা যায় সেটা আপনি বলে দেন। না না না, সেটা নয়, 100 বার ওকে গৃহিণী বলবে, কিন্তু আমার ওটা লাইনটা। হ্যাঁ, বলুন বলুন, আপনার কথা ক্লিয়ার আসছে না। বললাম আমার ওটা পড়ে মনে হয়েছে, আমি তো তোমায় বললাম আমার ওটা পড়ে মনে হয়েছিল যে পৈতৃক বাসস্থানের এই উল্লেখটা যখন আছে নিশ্চয়ই হয়তো আলাদা জায়গায় থাকে, যদিও সেটা উল্লেখ সেইভাবে নেই। আমার পড়ে মনে হয়েছে, আমি তোমাদের বলেছি। স্থানে বলে নাই, বাসস্থানেই থাকিতেন বলতেন। আপনি লাইনটা আর একবার পড়ুন, বাসস্থানেই বলেছে, স্থানে বলছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পরে হচ্ছে যে। থাকতেন না, তাহলে থাকতেনই না। হুম। আচ্ছা, নগেন্দ্রনাথ কুন্দের সকল কথা সূর্যমুখীকে লিখিলেন। হরদেব ঘোষাল নামে তাহার এক প্রিয় সুহৃদ দূরদেশে বাস করিতেন। নগেন্দ্র তাহাকেও পত্র লেখার কালে কুন্দনন্দিনীর কথা বলিলেন। দেখো, বলো দেখি কোন বয়সে স্ত্রীলোক সুন্দরী, এটা হরদেব ঘোষালকে লিখেছে চিঠিটা, যে বলো দেখি কোন বয়সে স্ত্রীলোক সুন্দরী। তুমি বলিবে 40 পরে, কেননা তোমার ব্রাহ্মণীরও আর 2-1 বৎসর হয়ে আছে। এই লাইনটা কিন্তু মনে রাখবে। আর কুন্দ নামে যে কন্যার পরিচয় দিলাম তার বয়স 13 বছর। তাহাকে দেখিয়া বোধ হয় যে এই সৌন্দর্যের সময়। প্রথম যৌবন সঞ্চারের অব্যবহিত পূর্বেই যেরূপ মাধুর্য এবং সরলতা থাকে, পরে তত থাকে না। এই কুন্দের সরলতা চমৎকার, সে কিছুই বোঝে না। দেখো, কুন্দের সরলতা সম্পর্কে বলেছে, এই কুন্দের সরলতা চমৎকার, সে কিছুই বোঝে না, এই জায়গাটা দাগ দেবে। আজিও রাস্তার বালক দিকে সহিত খেলা করিতে ছোটে। এখানে কুন্দনন্দিনীর কথাটাই বলা হয়েছে। আবার বারণ করিল, ভীত হইয়া প্রতি নিবৃত্ত হয়। কমল তাহাকে লেখাপড়া শিখাইতেছে। কমল বলে লেখাপড়ায় তার দিব্য বুদ্ধি, কিন্তু অন্য কোনো কথাই বোঝে না। বলিলে বৃহৎ নীল দুইটি চক্ষু দুইটি শরতের মতো সর্বদাই স্বচ্ছ জলে ভাসিতেছে। এই জায়গাটা নিজেরা যখন টেক্সটটা পড়বে একটু পড়বে, এই জায়গাটা থেকে প্রশ্ন সেরকম কিছু আসার মতো নেই। যদি পড়তে গিয়ে কিছু মানে মনে হয় অবশ্যই সেটা দাগ দেবে তোমরা। আচ্ছা, পরের দেখো, নগেন্দ্র, পরের প্যারাটাটি আছে। নগেন্দ্র সূর্যমুখীকে যে পত্র লিখিয়াছিলেন, কিন্তু কিছুদিন পরে তার উত্তর আসিল। উত্তর এইরূপ, সূর্যমুখী কি উত্তর দিয়েছে দেখো। দাসী শ্রীচরণে কি অপরাধ করিয়াছে তাহা বুঝিতে পারিলাম না। কলিকাতায় যদি তোমার এতদিন থাকিতে হইবে, তবে আমি কেনই বা নিকটে গিয়া পদসেবা না করি। এই বিষয়ে আমার বিশেষ মিনতি, হুকুম পাইলেই ছুটিব।
একটি বালিকা কুড়িয়া পায়া কি আমাকে ভুলিলে, অনেক জিনিসের কাঁচারই তো আদর, নারিকেলের ডাবই শীতল, এ অদম স্ত্রী জাতীয় বুঝি কেবল কাঁচা মিটে, নইলে বালিকাটি পাইয়া আমায় ভুলিবে কেন। এগুলো সূর্যমুখী তার হচ্ছে যে পত্রে লেখে। এবং তামাশা যাও, তুমি কি মেয়েটিকে একবারে সত্য ত্যাগ করিয়া বিলায় দিয়েছো, নইলে আমি সেটি তোমার কাছে ভিক্ষা করিয়া লইতাম। মেয়েটিতে আমার কাজ আছে, তুমি কোনো সামগ্রী পাইলে তাহাতে আমারও অধিকার হওয়াই উচিত, কিন্তু আজিকালি দেখিতেছি তোমার ভগিনীর পুরা অধিকার। এরপর পরের লাইনটা দেখো, মেয়েটিতে কি কাজ, আমি তারাচরণের সঙ্গে তাহার বিবাহ দিব। এই জায়গাটা দাগ দেবে। তারাচরণের জন্য একটি ভালো মেয়ে আমি কত খুঁজিতেছি, তা তো তুমি জানো। যদি একটি ভালো মেয়ে বিধাতা মিলিয়াছেন, তবে আমাকে নিরাশ করিও না। এইখানেই লাস্টে এই প্যারারই দেখো, তারাচরণের সাথে তার বিবাহ দেবে। তারাচরণ কে সেটা পরবর্তী পরিচ্ছেদে আমরা জানতে পারবো যে তারাচরণের পরিচয়টা কি। আচ্ছা, আমি পরের একটা লাইন বাদ দিয়ে দেখো, আমি গহনা গড়াইতে ও বিবাহের আর উদ্যোগ করিতে পবিত্র হইলাম, কলিকাতায় বিলম্ব করিও না, কলিকাতায় না কি 6 মাস থাকিলে মনুষ্য বেড়া হয়। এই জায়গাটা দাগ দেবে। এই লাইনটা ভীষণ গুরুত্বপূর্ণ একটি লাইন। কলিকাতায় নাকি 6 মাস থাকিলে মনুষ্য বেড়া হয়। এটা কে বলেছে তাহলে এবং কার উদ্দেশ্যে বলেছে? সূর্যমুখী বলেছে নগেন্দ্রকে। হ্যাঁ, আর যদি কুন্দকে স্বয়ং বিবাহ করিবার অভিপ্রায় করিয়া থাকো, তবে বলো আমি বরণডালা সাজাইতে বসি। কুন্দকে যদি স্বয়ং বিবাহ করিবার অভিপ্রায় করে থাকো, তবে বলো আমি বরণডালা সাজাইতে বসি। এই প্রসঙ্গটাও কিন্তু দেখো একবার এখানে রয়েছে। আচ্ছা, তারাচরণকে তা পরে প্রকাশ করিব, কারণ তারাচরণের পরে উল্লেখ রয়েছে। সূর্যমুখীর প্রস্তাবে নগেন্দ্র এবং কমলমণি উভয় সম্মত হয়, এবং তখন তারা হচ্ছে যে কুন্দকে নিয়ে ফেরার কথা ওঠে। সকলে আহ্লাদপূর্বক সম্মত হইলেন। কমল ও কুন্দের জন্য কিছু গহনা গড়াইতে দিলেন। কিন্তু মনুষ্য তো চির অন্ধ। কয়েক বৎসর পরে এমন একদিন আসিল, যখন কমলমণি ও নগেন্দ্র ধুলাবলুণ্ঠিত হইয়া কপালে করাঘাত করিয়া ভাবিলেন যে কি কুক্ষণে কুন্দনন্দিনীকে পাইয়াছিলাম এবং কি কুক্ষণে সূর্যমুখীর পত্রে সম্মত হইয়াছিলাম। এই জায়গাটা দাগ দেবে। দেখো, পূর্বাভাস এই উপন্যাসটার মধ্যে কিন্তু অনেক কিছুরই পূর্বাভাস থাকছে। পরবর্তী জীবন যে কি হবে তার একটা পূর্বাভাস কিন্তু বঙ্কিমচন্দ্র আর কি দিয়েছেন। এখন কমলমণি, সূর্যমুখী, নগেন্দ্র তিনজনে মিলিত হইয়া বীজ রোপণ করিলেন। এই জায়গাটাও দাগ দেবেন। এই লাইনটা কোন পরিচ্ছেদে আছে এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, যে প্রথম কোন পরিচ্ছেদে বলা হয়েছে যে কমলমণি, সূর্যমুখী, নগেন্দ্র তিনজনে মিলিত হইয়া বীজ রোপণ করিলেন। এই জায়গাটা দাগ দেবে। পরে তিনজনেই হাহাকার করিবেন। এখন বজরা সাজিয়া নগেন্দ্র কুন্দকে নিয়ে গোবিন্দপুরে যাত্রা করেন। আচ্ছা, তারা হচ্ছে যে গোবিন্দপুরে যায়। আচ্ছা, পঞ্চম পরিচ্ছেদে তো দেখো অনেক প্রকারের কথা, যেহেতু এখানে তোমার কমলমণির গৃহে যাওয়ার বর্ণনা রয়েছে, তার গৃহের বর্ণনা একটা রয়েছে, প্লাস তোমার চিঠির কথা রয়েছে। আর এই জায়গাটা কিন্তু প্রথম চিঠির প্রসঙ্গ, এটা মনে রাখবে যে প্রথম চিঠির যে প্রসঙ্গ সেটা কিন্তু আমরা পঞ্চম পরিচ্ছেদে পাচ্ছি। তাহলে পঞ্চম পরিচ্ছেদে প্রথম আমরা কমলমণিকে দেখতে পাচ্ছি। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে চিঠির প্রসঙ্গ রয়েছে, যেটা হরদশালকে চিঠি লিখছে এবং সূর্যমুখীকে চিঠি লিখছে প্রথমবার। আচ্ছা, তারপরে হচ্ছে এই পরিচ্ছেদে আবার আমরা দেখছি যে তারাচরণের সাথে বিবাহের প্রসঙ্গটা আমরা প্রথম পাচ্ছি। আচ্ছা, ষষ্ঠ পরিচ্ছেদে আমরা দেখছি নাম হচ্ছে তারাচরণ। এখানে গিয়ে আমরা দেখবো তারাচরণের পরিচয়টা। কবি কালিদাসের এক মালিনী ছিল, ফুল জোগাইতো। কালিদাস দরিদ্র ব্রাহ্মণ, ফুলের দাম দিতে পারিতেন না। তৎপরিবর্তে স্বরচিত কাব্যগুলি মালিনীকে পড়িয়া শুনাইতেন। একদিন মালিনীর পুকুরে একটি অপূর্ব পদ্ম ফুটিয়াছিল। মালিনী তাহার আনিয়া কালিদাসকে উপহার দিল। কবি তাহার পুরস্কার স্বরূপ মেঘদূত পড়িয়া শুনাইতে লাগিলেন। এই জায়গাটা ডাক দেবে। একদিন মালিনী পুকুরে একটি অপূর্ব পদ্ম ফোটে এবং সেটা কালিদাসকে উপহার দেওয়ার কারণে কিন্তু কালিদাস তাকে মেঘদূত পড়ে শোনায়। মেঘদূত কাব্য রসের সাগর, এই জায়গাটাও দাগ দেবে। কিন্তু সকলেই জানেন যে তাহার প্রথম কবিতা কয়টি কিছুটা নিরস। মেঘদূতের প্রথম কবিতা কয়টি যে নিরস, এই জায়গাটাও দাগ দেবে। মালিনীর ভালো লাগিল না, সে বিরক্ত হইয়া উঠিয়া চলিল। কবি জিজ্ঞেস করিলেন, মালিনী সখী চলিলে যে? মালিনী বলিল, তোমার কবিতায় রস কই? কবি, মালিনী তুমি কখনো স্বর্গে যাইতে পারবে না। মালিনী বলে, কেন? না, স্বর্গে সিঁড়ি আছে। কারণ প্রথমটা যে নিরস সেই কারণে আর কি ওর ভালো লাগেনি, সেটাই বলছে। প্রথমে স্বর্গে সিঁড়ি ভাঙিয়া স্বর্গে উঠিতে হয়। আমার এই মেঘদূত কাব্য স্বর্গে সিঁড়ি আছে, এই নিরস কবিতাগুলো হচ্ছে সেই সিঁড়ি। তুমি এই সামান্য সিঁড়ি ভাঙতে পারছো না, সেটা বলছে। তো হচ্ছে তুমি লক্ষ যোজন সিঁড়ি ভাঙবে কি প্রকারে? মালিনী তখন ব্রহ্মচাপে স্বর্গ হারাইবার ভয়ে ভীত হইয়া আদ্যপান্ত মেঘদূত শ্রবণ করে এবং শোনার পর সে পরের দিন মদন মোহিনী নামে বিচিত্র মালা গাঁথিয়া আনিয়া কবি শিরে পরাইয়া দেন। এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে কি শুনে সে দিয়ে কি মালা না কি নামে মালা গেঁথেছিলেন।
এখান থেকে ধরো দুটো কোশ্চেন হতে পারে যে মেঘদূত শুনে যদি এটা লাইনটা দেয় যে মেঘদূত শোনার পর মানে নিয়ে হচ্ছে যে কালিদাসকে পদ্ম ফুল তুলে দিয়েছিল, এটা কি ঠিক হবে? না, না ম্যাম, মেঘদূত শোনার আগে। হ্যাঁ, এবং মেঘদূত শোনার পর কি দিয়েছিল? মদন মোহিনী, মদন মোহিনী। কি বিচিত্র মালা। হ্যাঁ, আচ্ছা, তারপরে পরের প্যারাটা দেখো যেখানে বলছে সূর্যমুখীর পিত্রালয় কোন নগরে, এখানটা দাগ দেবে। সূর্যমুখীর পিত্রালয় সম্পর্কে বলা রয়েছে। সূর্যমুখীর পিত্রালয় কোন নগরে? তার পিতা একজন ভদ্র কায়স্থ কবি, কলিকাতায় কোনো ঘোষের কোশিয়ারি করিতেন। সূর্যমুখী তার একমাত্র সন্তান। শিশুকালে শ্রীমতী নামে এক বিধবা কায়স্থ কন্যা দাসীভাবে তাহার গৃহে থাকিয়া সূর্যমুখীকে লালন পালন করিত। তো শ্রীমতীর একটি শিশু সন্তান ছিল, তাহারই নাম তারাচরণ। তো এই জায়গাটা দাগ দেবে, পুরো জায়গাটাই তারাচরণের পরিচয় এখানেই পাওয়া যাচ্ছে। এবং তারপরেই বলেছে দেখো যে সেই সূর্যমুখী সমবয়স্ক। সূর্যমুখী তাহার সহিত বাল্যকালে খেলা করিতেন এবং বাল্য সখিত্ব প্রযুক্ত তাহার প্রতি তাহার ভাতৃবৎ স্নেহ জন্মিয়াছিল। শ্রীমতী বিশেষ রূপবতী ছিল, সুতরাং অচিরাৎ বিপদে পতিত হইল। গ্রামস্থ একজন দুশ্চরিত্র ধনী ব্যক্তির চোখে পড়িয়া সেই সূর্যমুখীর পিতার গৃহ ত্যাগ করিয়া গেল। কোথায় গেল তাহা কেউ বিশেষ জানিতে পারিল না, কিন্তু শ্রীমতী আর ফিরিয়া আসিল না। শ্রীমতী তারাচরণকে ফেলে গেছিল, সুতরাং তারাচরণকে তার মানে সূর্যমুখীর পিতা মানুষ করে, এবং সেই থেকে সূর্যমুখীর পিতা অতি দয়ালু চিত্র ছিলেন। তিনি ওই অনাথ বালককে আত্মসন্তান বধ প্রতিপালন করিলেন, তাহাকে দাসত্বাদি কোনো হীন বৃত্তিতে প্রবর্তিত না করিয়া লেখাপড়া শেখায়, এবং তারাচরণ এক অবৈতনিক মিশনারি স্কুলে ইংরেজি শিখিতে লাগিলেন। এখানটা দাগ দাও, তারাচরণ এক অবৈতনিক মিশনারি স্কুলে ইংরেজি শিখিতে লাগিল। পরে সূর্যমুখীর বিবাহ হইল, তার কয়েক বছর পরে তার পিতার পরলোক হইল। তখন তারাচরণ এক প্রকার মোটামুটি ইংরেজি শিখিয়াছিলেন। এখানটায় দেখো কোনো কর্মকার্যের সুবিধা করিয়া উঠতে পারেনি। কয়েকটা লাইন পরেই দেখো আছে তারাচরণ এক্ষণে গ্রান্ট ইন এদের প্রভাবে গ্রামে গ্রামে তেরিকাটা টপাপাচ নিরীহ ভালো মানুষ মাস্টার বাবুরা বিরাজ করিতেছেন, কিন্তু তৎকালে সচরাচর মাস্টার বাবু দেখা যাইতো না। এই জায়গাটা দাগ দেবে। সুতরাং তারাচরণ একজন গ্রাম্য দেবতার মধ্যে হইয়া উঠিলেন। বিশেষত তিনি সিটিজেন অব দ্য ওয়ার্ল্ড অ্যান্ড স্পেকটাকুলার পড়িয়াছিলেন। এই জায়গাটা দাগ দেবেন, কি পড়িয়াছিলেন এই জায়গাটা কিন্তু মানে অন্য কিছু দিয়ে শুদ্ধ অশুদ্ধ আসতে পারে। এবং তিনি বুক জিওমেট্রি তার পঠিত থাকার কথাও বাজারে রাষ্ট্র ছিল। এই সকল গুণে তিনি দেবপুর নিবাসী জমিদার দেবেন্দ্র বাবুর ব্রাহ্ম সমাজভুক্ত হইলেন এবং বাবুর পরিষদ মধ্যে গণ্য হইলেন। সমাজে তারাচরণ বিধবা বিবাহ, স্ত্রী শিক্ষা এবং পৌত্তলিকা বিদ্বেষাদি সম্বন্ধে অনেক প্রবন্ধ লিখিয়া প্রতি সপ্তাহে পাঠ করিতেন এবং হে পরম কারণিক পরমেশ্বর এই বলিয়া আরম্ভ করিয়া দীর্ঘ দীর্ঘ বক্তৃতা করিতেন। এই জায়গাটা পুরোটাই দাগ দেবে। এই যে বিশেষত তিনি সিটিজেন থেকে এই আরম্ভ করিয়া দীর্ঘ দীর্ঘ বক্তৃতা করিতেন, কি বলে তিনি হচ্ছে যে প্রবন্ধ আরম্ভ করতেন, সূচনাটা কি করতেন, এই জায়গাটা কিন্তু পরম কারণিক পরমেশ্বরের জায়গায় অন্য কিছু দিয়ে দিতে পারে। তো সেই জন্য এটা মনে রাখবে। তার কোনোটা বা তত্ত্ববোধিনী হইতে নকল করিয়া লইতেন, কোনোটা বা স্কুলের পণ্ডিতের দ্বারা লেখায় লইতেন। মুখে সর্বদা বলিতেন, তোমরা ইট পাটখেলের পূজা ছাড়ো, খুড়ি জেঠাইয়ের বিবাহ দাও, মেয়েদের লেখাপড়া শেখাও, তাহাদের পিঁজরায় পুড়িয়ে রাখো কেন, মেয়েদের বাইর করো। এই জায়গাটা পড়বে তোমরা নিজেরা। আর আগে যেটুকু হচ্ছে বললাম যে সিটিজেন অফ ওয়ার্ল্ড বা এই জায়গাগুলো মানে দাগ দিয়ে রাখবে, এবং কি কি পড়েছেন এই জায়গাটা থেকে কোশ্চেন আসতে পারে। আচ্ছা, তারাচরণ পরিচ্ছেদটা নিশ্চয়ই নাম মনে রাখা কঠিন হবে না, কারণ এখানে সম্পূর্ণই বলতে গেলে তারাচরণের বর্ণনাটা রয়েছেন। আর কালিদাসের বর্ণনা আমরা কোন পরিচ্ছেদে পাই সেটা যদি বলে কোশ্চেনে, তাহলে ষষ্ঠ পরিচ্ছেদ। আচ্ছা, সপ্তম পরিচ্ছেদ দেখো, পদ্ম পলাশ লোচনে তুমি কে। আচ্ছা, পদ্ম পলাশ লোচনে কার প্রসঙ্গটা আগে পেলাম আমরা? হীরা। হীরা। স্বপ্নে দেখেছিল শ্যামাঙ্গী নারী মূর্তি। হুম। তো আমরা সপ্তম পরিচ্ছেদে কিন্তু হীরার মানে এইবার হীরার প্রসঙ্গটা পাচ্ছি। আগে ওর উল্লেখটা রয়েছিল, কিন্তু প্রথম আমরা হীরাকে দেখবো সপ্তম পরিচ্ছেদে। কুন্দ নগেন্দ্র দত্তের সঙ্গে গোবিন্দপুরে আসিল। কুন্দ নগেন্দ্রের বাড়ি দেখিয়া অবাক হইল, এত বড় বাড়ি সে কখনো দেখেনি। দেখো তার এইখানটায় দাগ দেবে, তাহার বাহিরে 3 মহল, ভিতরে 3 মহল, এক একটি মহল এক একটি বৃহৎ পুরী। প্রথমে সে সদর মহল, তাহাতে এক লোহার ফটক দিয়া প্রবেশ করিতে হয়। তাহার চতুষ্পার্শ্বে বিচিত্র উচ্চ লোহার রেইল, ফটক দেয়া তৃণশূন্য প্রশস্ত রক্তবর্ণ সুনির্মিত পথে যাইতে হয়। পথের 2 পাশে গগনের মনোরঞ্জন কোমল নবতৃণা বিশিষ্ট 2 খণ্ড ভূমি। এই জায়গাটা পড়বে, এই জায়গাটা তার গৃহের বর্ণনাটা রয়েছে।
দেখো পরে কয়েকটা লাইনের পরে আবার রয়েছে, আলিশার ওপরে মধ্যস্থলে এক মিন্ময় বিশাল সিংহ জটা লম্বিত করিয়া লোলা জিহা বাহির করিয়াছে। এই জায়গাগুলো পড়বে এবং নিজেদের যদি কিছু মনে হয় প্রশ্ন অবশ্যই দাগ দেবে। এরপরে দেখো একটা জায়গা রয়েছে, এই প্রথম মহলের নাম হচ্ছে কাছারি বাড়ি। এই জায়গাটা দাগ দাও। প্রথম মহলের নাম তাহলে কাছারি বাড়ি, উহার পাশে পূজার বাড়ি, পূজার বাড়িতে রীতিমতো বড় পূজার দালান, আর তিন পাশে প্রথা মতো দোতলা চক বা চত্বর, মধ্যে বড় উঠান। এ মহলে কেউ বাস করে না। দেখো পূজার মহলে কেউ বাস করে না, দুর্গা উৎসবের সময় বড় ধুমধাম হয়, কিন্তু এখন উঠানে টালির পাশ দিয়া ঘাস গজাইতেছে, দালান দর দালান পায়রায় পুড়িয়া পড়িয়াছে, কুঠারির সকল আসবাবে ভরা, চাবি বন্ধ। তাহার পাশে ঠাকুর বাড়ি, সেখানে বিচিত্র দেব মন্দির, সুন্দর প্রস্তর বিশিষ্ট নাট মন্দির, তিন পাশে দেবতাদিগের পাকশালা। তাহলে এই যে প্রথম মহল থেকে এই যে ঠাকুর বাড়ি পর্যন্ত যে বিবরণটা রয়েছে, ঠাকুর বাড়ি যেগুলো বলা রয়েছে সেইগুলো একটু মনে রাখবে, কোন বাড়ির বিবরণের মধ্যে কি রয়েছে। একদম মুখস্থ করা তো সম্ভব নয় ধরো সবটাই, তাহলে গোলাবে, কিন্তু হচ্ছে মনে রাখবে যে কোন বাড়ি সম্পর্কে কোনটা বলা রয়েছে। তার কয়েকটা লাইন পরেই বলা হচ্ছে, দেখো অতিথিশালারও কোথায় ভস্মমাখা সন্ন্যাসী ঠাকুর জটায় এলায় চিত হয়ে পড়ে থাকেন, কোথাও ঊর্ধ্ববাহু এক হাত উচ্চ করিয়া দত্ত বাড়ির দাসী মহলে ঔষধ বিতরণ করিতেছেন, কোথাও শ্বেত শস্য বিশিষ্ট গৌরিক বসনধারী ব্রহ্মচারী রুদ্রাক্ষ মালা দোলাইয়া নাগরী অক্ষরে হাতে লেখা ভগবত গীতা পাঠ করিতেছেন। মানে ঠাকুরবাড়ির বিবরণের মধ্যে এগুলো রয়েছে। আচ্ছা, এইখানটা পড়বে। পরের প্যারায় দেখো, এই তিন মহল সদর, এই তিন মহলের পশ্চাতে তিন মহল অন্দর, কাছারি বাড়ির পশ্চাতে যে অন্দর মহল তা নগেন্দ্রের নিজ ব্যবহার্য, তন্মধ্যে কেবল তিনি তাহার ভাজ্যা এবং তাহার নিজ পরিচর্যায় নিযুক্ত দাসীরা থাকিত। এই জায়গাটা দাগ দেবে যে অন্দর মহলে একমাত্র তারা থাকতো এবং তার দাসীরা থাকতো এবং তাদের নিজ ব্যবহার্য দ্রব্য সামগ্রী থাকতো। এই মহল নূতন নগেন্দ্রের নিজের প্রস্তুত এবং তাহার নির্মাণ অতি পরিপাটি। তাহার পাশে পূজার বাড়ির পশ্চাতে সাবেক অন্দর, তাহা পুরাতন কুনির্মিত ঘর সকল অনুচ্চ ক্ষুদ্র এবং অপরিষ্কৃত। এই পুরীর বহু সংখ্যক আত্মীয় কুটুম্ব, কন্যা, মাসি, মাসিত ভগ্নী, পিসি, পিসিত ভগ্নী, বিধবা মাসি এরা আছে। এই জায়গাটা তোমরা নিজেরা পড়বে। এইখানের মধ্যে একটা জায়গা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমি তোমাদের নোটসে দিয়ে দেবো, আলাদা করে আমি নোটসে দিয়ে দেবো, কিন্তু তারপরও তোমরা এই জায়গাটা পড়তে গিয়ে দেখবে, এর কয়েকটা লাইন পরেই দেখবে এখানে তাদের দাসীদের নানান রকম বর্ণনা রয়েছে। সেখানে দেখবে বামী, খেপি, গোপালের মা, নেপালের মা, এদের বর্ণনা রয়েছে, তারা কি করছে সেই বর্ণনাটা রয়েছে। এখানে বলা রয়েছে, দেখবে তাদের বিবরণটা দিতে গিয়ে এরকম বলা হচ্ছে, গোপালী অল্প বয়সী বিধবা হইল, চাঁদির স্বামী বড় মাতাল, কৈলাসী জামাইয়ের বড় চাকরি হয়েছে, সে দারোগার মোহরি, গোপালে উড়ে যাত্রার মতো পৃথিবীতে এমন কিছু আর কিছুই নেই। এই জায়গাটাতে আমি নোটসে দিয়ে দেবো, তারপরে তোমরা যখন পড়বে এই জায়গাটা খুব ভালো করে দাগ দেবে যে কার সম্পর্কে কি বলেছে। গোপালী দেখো অল্প বয়সে বিধবা, এটা তো মানে ধরো চারজনের ক্যারেক্টার, মানে চারজনের নাম দিয়ে দিল এবং সেটা হচ্ছে সিকোয়েন্স মেলাতে দিল। অল্প বয়সে বিধবা কে, চাঁদির স্বামী বড় মাতাল নাকি কৈলাসী জামাই বড় মাতাল, বা কৈলাসী জামাই হচ্ছে যে চাকরি করছে নাকি হচ্ছে যে চাঁদির স্বামী হচ্ছে চাকরি করছে, এই জায়গাটা চারজনের হয়তো বলে দিল, এদিকে চারজন কে কি করে সেটা দিয়ে দিল। তো এই জায়গাটা কিন্তু দাগ দিয়ে ভালো করে মনে রাখবে, আর নোটসও আমি এটা দিয়ে দেবো। পার্বতীর ছেলের মতো দুষ্ট ছেলে আর বিশ্ব বাংলায় নেই। ইংরেজরা নাকি রাবণের বংশ, ভগীরথ গঙ্গা এনেছেন, ভট্টাচার্যদের মেয়ের উপপতি শ্যামা বিশ্বাস, এখানে নামটা মনে রাখা দরকার। এই জায়গাটা খুব ভালো করে পড়বে। আচ্ছা, পরের প্যারাতেই দেখবে এই তিন মহল অন্দরমহলের পর পুষ্প উদ্যান, মানে আগে তিন মহলের বর্ণনা ছিল, এরপরে পুষ্পোদ্যানের বর্ণনাটা রয়েছে। পুষ্পোদ্যান পরে নীল মেঘতুল্য হচ্ছে মেঘখণ্ড তুল্য প্রশস্ত দীর্ঘিকা, দীর্ঘিকা প্রাচীর বেষ্টিত ভিতর বাটি তিন মহল এবং পুষ্পোদ্যানের মধ্যে খিড়কির পথ, তাহার দুই মুখে দুই দ্বার। তো এই জায়গাগুলো পড়বে। এখানে এই পুরো পরিচ্ছেদটা জুড়েই রয়েছে তার বাড়ির বিবরণ। এবং এই পরিচ্ছেদেরই শেষের দিকে আমরা দেখো, সূর্যমুখী কুন্দকে সাদর সম্ভাষণ করিয়া তাহার পরিচর্যাতে দাসীদিগকে ডাকিয়া আদেশ করিলেন এবং তন্মধ্যে যে প্রধানা তাহাকে কহিলেন যে এই কুন্দের সঙ্গে আমি তারাচরণের বিবাহ দিব,
অতএব ইহাকে তুমি আমার ভাইজের মতো যত্ন করিবে। দাসী স্বীকৃতা হইল, কুন্দকে সে সঙ্গ করিয়া পক্ষান্তরে লইয়া চলিল। কুন্দ এতক্ষণে তাহার প্রতি চাহিয়া দেখিল, দেখিয়া কুন্দের শরীর কণ্টকিত এবং আপাতমস্তক সেদাক্ত হইল। যে শ্রীমতী কুন্দ স্বপ্নে মাতার অঙ্গুলি নির্দেশ ক্রমে আকাশপথে দেখিয়াছিল, সে এই দাসী, সেই পদ্ম পলাশলোচনা শ্যামাঙ্গী। এই দেখো হীরার কথাটা বলা হলো এখানে। কুন্দ ভীত বিহ্বলা হইয়া মৃদু নিক্ষিপ্ত শ্বাসে জিজ্ঞাসা করিল, তুমি কে গা? দাসী কইল, আমার নাম হীরা। তাহলে সপ্তম পরিচ্ছেদে আমরা প্রথম হীরার বিবরণ পেলাম। আচ্ছা, অষ্টম পরিচ্ছেদে আমরা নাম দেখো, পাঠক মহাশয় বড় রাগের কারণ। এখানটাতে আমরা এই পরিচ্ছেদটা আমি দেখবো, মানে আমরা দেখতে পাবো যে তারাচরণের সাথে বিবাহ দেয় কুন্দনন্দিনীর, এবং তারাচরণ কিন্তু বিয়ে 3 বছরের মধ্যে মারা যায়। এখানে আছে দেখবে তারাচরণ গরিব, তারাচরণ তো সকল কিছু নেই, সৌন্দর্যের মধ্যে তামাটে বর্ণ। এখানে দেখো তারাচরণের বিবরণ রয়েছে, যে অংশটায় দাগ দাও, সৌন্দর্যের মধ্যে তামাটে বর্ণ, আঁকা খাদা নাক, বীর্য কেবল স্কুলের ছেলে মহলে প্রকাশ। আর প্রণয়ের বিষয়টা কুন্দনন্দিনীর সঙ্গে তাহার কতদূর ছিল বলিতে পারি না, কিন্তু একটা পোষা বানরীর সঙ্গে একটু একটু ছিল। তো এই জায়গাটা দাগ দেবে, তারাচরণের সম্পর্কে বলা রয়েছে। সে যা হোক, কুন্দনন্দিনীকে নগেন্দ্র বাটি লইয়া আসিলে তারাচরণের সঙ্গে তার বিবাহ হইল। তারাচরণ সুন্দরী স্ত্রী ঘরে লইয়া গেলেন, কিন্তু সুন্দরী স্ত্রী লইয়া তিনি এক বিপদে পড়িলেন। পাঠক মহাশয়ের স্মরণ থাকিবে যে তারাচরণের স্ত্রী শিক্ষা ও যে ভাঙ্গার প্রবন্ধ সকল প্রায় দেবেন্দ্র বাবুর বৈঠকখানাতেই পড়া হইতো। এবার দেখো এই দেবেন্দ্র বাবুর বিবরণটা রয়েছে। কুন্দনন্দিনী যে তারাচরণ বিবাহের পর দেবেন্দ্র তাদের বাড়িতে আসে, দেখতে হবে দেবেন্দ্র বাবুর অনুরোধ ও বাক্য যন্ত্রণা এড়াইতে, আগেকার মানে সেই সময় আর কি, মানে মহিলারা তো বাড়ি থেকে সেভাবে বেরোতো না, কিন্তু তারাচরণ যেহেতু স্ত্রী শিক্ষা নিয়ে এতটা কথা বলতো, সেহেতু যে দেবেন্দ্র দেখো তার বাড়িতে এসছে, এবং তারাচরণ বড় লজ্জিত হইলেন। দেবেন্দ্র বাবুর অনুরোধ ও বাক্য যন্ত্রণা এড়াইতে পারিলেন না, দেবেন্দ্রের সঙ্গে কুন্দনন্দিনী সাক্ষাৎ করাইতে সম্মত হইলেন। কিন্তু ভয় পাচ্ছে সূর্যমুখী শুনিয়া রাগ করে। এই মতো টালমাটাল করিয়া বৎসরাবধি গেল। তাহার পর আর টালমাটালে চলে না দেখিয়া বাড়ি মেরামতের ওজর করিয়া কুন্দকে নগেন্দ্রের গৃহে তারাচরণ পাঠিয়ে দেয়। বাড়ি মেরামত হইল, আবার আনিত হইল। তখন দেবেন্দ্র একদিন স্বয়ং দলবলে তারাচরণের আলয়ে উপস্থিত হইলেন এবং তারাচরণকে মিথ্যা দাম্ভিকতার জন্য ব্যঙ্গ করিতে লাগিল। তখন অগত্যা তারাচরণ কুন্দনন্দিনীকে সাজাইয়া আনা দেবেন্দ্রের সঙ্গে আলাপ করিয়া দেয়। কুন্দনন্দিনীকে দেবেন্দ্রের সঙ্গে কি আলাপ করিল, ক্ষণকাল ঘোমটা দিয়ে দাঁড়িয়া থাকিয়া কাঁদিয়া পলাইয়া গেল। কিন্তু দেবেন্দ্র তাহার নব যৌবন সঞ্চারে অপূর্ব শোভা দেখিয়া মুগ্ধ হইলেন, সে শোভা আর ভুলিলেন না। ইহার কিছুদিন পরে দেবেন্দ্র বাটিতে কোনো ক্রিয়া উপস্থিত, তার বাটি হইতে একটি বালিকা কুন্দকে নিমন্ত্রণ করিতে আসিল, কিন্তু সূর্যমুখী তাহা শুনিতে পাইয়া নিমন্ত্রণে যাওয়া নিষেধ করিলেন, সুতরাং যাওয়া হলো না। এর পরের পাড়াটা বাদ দিয়ে পরের পাড়াটা দেখো, বিবাহের পর এই রূপে 3 বৎসর কাল কাটিল। তাহার পর কুন্দনন্দিনী বিধবা হইলেন। এইখানটা দাগ দেবে, 3 বছর পর বিধবা হয়। জড় বিকারে তারাচরণের মৃত্যু হয়। আর যে সূর্যমুখী কুন্দকে আপন বাড়িতে আনিয়া রাখিলেন। তারাচরণকে যে বাড়ি করিয়া দিয়েছিলেন তাহা বেচিয়া কুন্দকে কাগজ করিয়া দিলেন। পাঠক মহাশয় বড় বিরক্ত হইলেন সত্য, কিন্তু এত দূরে আখ্যায়িকা আরম্ভ হইল, এত দূরে বীজ বীজ বপন হইল। এই জায়গাটা দাগ দেবে, এত দূরে বীজ বপন হইল, মানে এই 8টা পরিচ্ছেদ জুড়ে যা যা ঘটনা ঘটলো, তাতে যে বীজ যে নামকরণটা করেছে, তো বীজটা আর কি শুরু হলো। এই যে কুন্দকে নগেন্দ্রের গৃহে ফের নিয়ে আসে রাখা হলো, এরপর মূল উপন্যাসের যে পথটা রয়েছে সেটা শুরু হলো। আচ্ছা, তারাচরণ এখান থেকে আমি তোমাদের যদি দুটো শুদ্ধ অশুদ্ধ দিই, তারাচরণের সাথে কুন্দের বিবাহের 2 বছর পর মারা যায়, সেটা কি হবে? অশুদ্ধ। অশুদ্ধ, 3 বছর পর। আর তারাচরণ ম্যালেরিয়া বা জড়বিকার কিসে মারা যায়? জড়বিকারে। হ্যাঁ, এটা মনে রাখবে যে তার মৃত্যুটা কি কারণে ঘটেছিল। আচ্ছা, নবম পরিচ্ছেদের নাম দেখো, হরিদাসী বৈষ্ণবী। বিধবা কুন্দনন্দিনী নগেন্দ্রের গৃহে কিছুদিন কালাতিপাত করিল। একদিন মধ্যাহ্নের পর প্রৌঢ় স্ত্রীরা সকলে মিলিত হয়ে পুরাতন অন্তঃপুরে বসিয়াছিল। এইখানে দেখো হরিদাসী বৈষ্ণবী বলে একজনের প্রবেশ ঘটে, যে প্রকৃত ছিল আর কি দেবেন্দ্র। কারণ দেবেন্দ্র তো কুন্দনন্দিনীকে তার রূপে মুগ্ধ হয়, আর তারপরে তারাচরণ মারাও যায়। তো তার যেহেতু সূর্যমুখীর গৃহে দেবেন্দ্র মানে নিজ পরিচয়ে প্রবেশ করতে পারবে না, কারণ দেবেন্দ্রের পরিচয়টা পরবর্তীতে দেখবে পাবো, পড়তে আমরা পাবো। আচ্ছা,
এখানে দেখবে এক জায়গায় রয়েছে, কোন চিত্রকুশলা তা কাহারও বিবাহের কথা মনে করিয়া পিড়িতে আলপনা দিতেছিলেন, মানে যে দাসীরা তার ছিল নগেন্দ্রের ঘরে, কোন সৎ গ্রন্থ রসগ্রাহিণী বিদ্যাপতি দাশুরায়ের পাঁচালী পড়িতেছিলেন। জায়গাটা পেয়েছো? হ্যাঁ। হ্যাঁ, এই জায়গাটা একটু পড়বে কে কি করছিল আর কি, যে কোনো সুন্দরী স্ত্রী ও বালকের জন্য কাঁথা শিখাইতেছিলেন, এই জায়গাগুলো একটু পড়বে। আচ্ছা, সূর্যমুখী আচ্ছা, পরের প্যারাটা দেখো, নগেন্দ্রের ঠাকুর বাড়িতে নিত্য অতিথি সেবা হইতো। এই তদ্ব্যতীত সেখানে প্রতি রবিবারই তুণ্ডলাদি বিতরণ হতো। এই জায়গাটা দাগ দেবে যে রবিবারে তুণ্ডলাদি বিতরণ হতো। ইয়া ভিন্ন বিখ্যাত বৈষ্ণবী কি কেউ অন্তপুরে আসিতে পাইত না, এই জন্য অন্তপুর মধ্যে জয় রাধে শুনিয়া একজন পুরবাসিনী বলিতেছিল, ও কে আমাকে বাড়ির ভিতরে বা ঠাকুর বাড়ি যা। কিন্তু এই কথা বলিতে বলিতে সে মুখ ফিরিয়া বৈষ্ণবীকে দেখিয়া কথা সমাপ্ত করিল না, তৎপরিবর্তে বলিল, ও মা, এ আবার কোন বৈষ্ণবী গো? সকলেই বিস্মিত হইয়া দেখিল যে বৈষ্ণবী যুবতী, তাহার শরীরে আর রূপ ধরে না। দাগ দেবে এখানটা, বৈষ্ণবী যুবতী। সেই বহু সুন্দরী শোভিত রমণী মণ্ডল কুন্দনন্দিনী ব্যতীত তাহা হইতে সমাধিক রূপবতী আর কেউ নেই। তাহার স্ফুরিত বিম্বাধার, এখানটা দাগ দেবে দেখো, তাহার স্ফুরিত বিম্বাধার, সুগঠিত নাসা, বিস্ফারিত ফুলেন্দরি বর তুল্য চক্ষু, চিত্র রেখাবৎ ভ্রুযুগ, নিটোল ললাট, বাহুযুগের মৃণালবৎ গঠন এবং চম্পকদামত বর্ণ রমণীর। এটা কার বর্ণনা রয়েছে বলো তো? হরিদাসী বৈষ্ণবী রূপে দেবেন্দ্রের। না, যেটা বললাম সেটা কুন্দনন্দিনীর। তার পরের প্যারাটায় দেখো, বৈষ্ণবীর নাকে রসকলি, মাথায় টেরি কাটা, পরনে কালাপিরে শিমলের ধুতি, হাতে একটি খঞ্জনি, এটা হচ্ছে হরিদাসী বৈষ্ণবীর বিবরণ। এই জায়গাটাও দাগ দেবে। হাতে পিতলের বালা এবং তাহার উপরে জল তরঙ্গ চুড়ি, এই জায়গাটা দাগ দেবে, কারণ হরিদাসী বৈষ্ণবীর বিবরণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই যে কালাপিরে শিমলের ধুতি বা মাথায় টেরি কাটা, এই জায়গাগুলো কিন্তু চেঞ্জ করেই দিতে পারে। আচ্ছা, স্ত্রীলোকের দিকের মধ্যে একজন বয়োজ্যেষ্ঠা কইল, হ্যাঁ গা, তুমি কে গা? বৈষ্ণবী কইল, আমার নাম হরিদাসী বৈষ্ণবী, মা ঠাকুরিনার গান শুনবে। এখানে দেখবে নানা গানের, এটাও আমি তোমাদের নোটসে দিয়ে দেবো যে কে কি গান করতে বলে। বৈষ্ণবী জিজ্ঞেস করিল, কি গাইব? পরের প্যারাটায় দেখো, আচ্ছা, তখন ছাত্রীগণ নানাবিধ ফরমাইশ করে। কেউ বলে গোবিন্দ অধিকারী গোপাল উড়ে, আবার দাশরথী পাঁচালী পড়িতেছিলেন, তিনি কামনা করেন এটা। আচ্ছা, দুই একজন প্রাচীনা, একজন কেউ কীর্তন করতে বলে, দেখবে কেউ সখী সংবাদ বলে, এইগুলো। কেউ নিধুর টপ্পা গাইতে বলে। তাহলে কে কোনটা বলে, তো সেটা থেকেও প্রশ্ন আসতে পারে। যেমন আগেরটা আমি বললাম যে কে কোনটা চারজনের দিয়ে, মানে এইদিকে চারজনের দিয়ে কে কোনটা গাইতে বলে, সেটা যদি মেলাতে দেয়, তাহলে সেক্ষেত্রে এই প্রশ্নটা কিন্তু এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, পড়ার সময় ভালো করে এই জায়গাটা পড়বে। আচ্ছা, তারপর দুটো প্যারা বাদ দিয়ে দেখো, হরিদাসী বৈষ্ণবী প্রথমে খঞ্জনিতে দুই এক প্রকার মৃদু মৃদু যেন ক্রীড়াচ্ছলে অঙ্গুলি প্রহার করিলেন, পরে আপন কণ্ঠ মধ্যে অতি মৃদু মৃদু নব বসন্ত প্রেরিতা এক ভ্রমরীর গুঞ্জনবৎ সুরের আলাপ করিতে লাগিল, যেন লজ্জাশীলা বালিকা স্বামীর নিকট প্রথম প্রেম ব্যক্তির জন্য মুখ ফুটাইতেছে। আচ্ছা, তার গানের বিবরণ রয়েছে এইখানে দেখো, যেখানে গানের লাইনটা রয়েছে দেখো, বৈষ্ণবী গীত সমাপন করিলেন, পৌর স্ত্রীগণ তাহাকে গাইবার জন্য পুনশ্চ অনুরোধ করিল। তখন হরিদাসী সতৃষ্ণ বিলল নেত্রে কুন্দনন্দিনীর মুখ পানে চাইয়া পুনশ্চ কীর্তন আরম্ভ করিল। শ্রী মুখ পঙ্কজ দেখবো বলে হে, তাই এসেছিলাম এই গোকুলে। এই জায়গাটা দাগ দেবে। এই গানটা কার, সেটা আসতে পারে। আচ্ছা, গীত সমাপ্ত হইলে বৈষ্ণবী কুন্দনন্দিনীর মুখপতি চায়া বলিল, গীত গায়া আমার মুখ শুকাইতেছে, আমায় একটু জল দাও। কুন্দনন্দিনীকে বলছে। কুন্দ পাত্রে করিয়া জল আনিল। বৈষ্ণবী কহিল, তোমাদিগের পাত্র আমি ছুঁইব না, আসিয়া আমার হাতে ঢালিয়া দাও, আমি জাতি বৈষ্ণবী নহি। আচ্ছা, এইভাবে আর কি কুন্দকে আড়ালে ডেকে নিয়ে যাওয়ার একটা ছলনা। কুন্দ যখন বৈষ্ণবীর হাতে জল ঢালিয়ে দিতে লাগিল, বৈষ্ণবী হাত মুখ ধুইতে লাগিল। ধুইতে ধুইতে অন্যের হচ্ছে যে অশ্রুত স্বরে বৈষ্ণবী মৃদু মৃদু বলিতে লাগলো, তুমি নাকি গা কুন্দ? কুন্দ বিস্মিত হয়ে জিজ্ঞেস করলে, কেন গা? তখন বলে যে, তোমার শাশুড়িকে কখনো দেখিয়েছো? কুন্দ বলে, না। কুন্দ শুনিয়াছিল যে তার শাশুড়ি ভ্রষ্ট হইয়া দেশত্যাগিনী হইতেছিল। তখন বৈষ্ণবী বলে যে, তোমার শাশুড়ি এখানে আসিয়াছেন, তিনি আমার বাড়িতে আছেন, তোমাকে একবার দেখাবার জন্য বড়ই কাঁদিতেছেন। হাজার হোক শাশুড়ি তো, সে তো আর আসিয়া তোমার গিন্নির কাছে তোমার সেই পোড়ার মুখ দেখাতে পারবে না, তা তুমি একবার কেন আমার সঙ্গে গিয়ে দেখা করে আসো না? মানে দেবেন্দ্র যেহেতু তার সাথে নিয়ে যেতে চাইছে, তার ওই ছলনার আশ্রয় নিয়েছে। পরবেলাটা দেখো, কিন্তু বৈষ্ণবী ছাড়ে না। কুন্দ যেতে মানে চায় না, তখন বৈষ্ণবী ছাড়ে না, পুনঃ পুনঃ উত্তেজনা করিতে লাগিল। তখন কুন্দ কহিল, আমি গিন্নিকে না বলিয়া যাইতে পারিব না।
হরিদাসী মানা করিল, বলিল, গিন্নিকে বলিও না, যাইতে দিবে না, হয়তো তোমার শাশুড়িকে আনিতে পাঠাইবে, তাহলে তোমার শাশুড়ি দেশ ছাড়া হইয়া পলাইবে। এইভাবে আর কি ছলনা করে। আচ্ছা, পরে দেখো হরিদাসী এক অপূর্ব শ্যামা বিষয়ক মানে বিভিন্ন গান গেয়েছে, সেখানে এখানেও রয়েছে যে হরিদাসী এক অপূর্ব শ্যামা বিষয়ক গাইলে সূর্যমুখী তাহাতে বইতে হয়। এই শ্যামা বিষয়ক গান সূর্যমুখীকে হরিদাসী শোনায়। কি গানটা ছিল? তারপরে দেখো বৈষ্ণবী প্রণাম করিয়া কুন্দের প্রতি আর একবার দৃষ্টি নিক্ষেপ করিয়া বিদায় লইল এবং সূর্যমুখীর চোখের আড়ালে গেলেই সেই খঞ্জনিতে মৃদু মৃদু খেমটা বাজিয়া মৃদু মৃদু গাইতে লাগিল, আয়রে চাঁদের কোনা, তোরে খেতে দেব ফুলের মধু, পড়তে দেব সোনা। তাহলে এটা আগের গান কোনটা ছিল, পরের গান কোনটা ছিল, সেটা কিন্তু লাইনটা মনে রাখবে। যে আগে ছিল শ্রীমুখ পঙ্কজ দেখবো বলে হ্যাঁ, এবং দ্বিতীয় গানটা ছিল আয়রে চাঁদের কোনা। আচ্ছা, তারপরের প্যারাটা তো এখানে দেখবে, এই জায়গাটাও খুব ইম্পর্টেন্ট। এখানে কুন্দকে বলছি, তোমার হরিদাসী বৈষ্ণবকে নিয়ে যারা পরিচারিকারা ছিল বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করেছে। কেউ বলেছে, দেখো বিরাজ বলেছে নাকটা চাপা, চাপা বলেছে কপালটা উঁচু, বামা বলেছে রংটা বড় ফোকাসে। এটাও আমি তোমাদের নোটসে দিয়ে দেবো কে কোনটা বলেছে। এই জায়গাটা কিন্তু তোমরা নিজেরাও খুব ভালো করে পড়বে, এই জায়গাটা দাগ দিয়েই পড়বে, কারণ নিজেরা টেক্সটটা পড়লে অবশ্যই বেশি মনে থাকবে। আমি এটা নোটসে দিয়ে দেবো কে কাকে কি বলেছে। আচ্ছা, দেখো 9 নম্বর পরিচ্ছেদটা মনে রাখা, তাহলে নামটা মনে রাখা সহজ, হরিদাসী বৈষ্ণবী। এবার 10 নম্বর পরিচ্ছেদটা দেখো, বাবু। এখানে আমরা দেবেন্দ্রর পরিচয়টা পাবো। হরিদাসী বৈষ্ণবী দত্তদিগের গৃহ হইতে নিষ্ক্রান্ত হয়ে দেবীপুরের দিকে গেল। দেবীপুরের বিচিত্র লৌহ রেল পরিবেষ্টিত এক পুষ্পোদ্যান আছে, তন্মধ্যে নানাবিধ ফলের পুষ্পের বৃক্ষ। এখানে একটা হচ্ছে যে জায়গার পরিচয়টা রয়েছে দেবেন্দ্রের। এই দেখো লাস্ট লাইনটা দেখো, এই যুবা পুরুষ দেবেন্দ্র বাবু। তার আগে দেখো, তার 2-3টে লাইন আগে দেখো, যুবার বয়স 25 বৎসর, কিন্তু ভাগ্যক্রমে মুখমণ্ডল রোমাবলীর চিহ্ন মাত্র ছিল না, মুখ এবং গঠন কিশোর বয়স্কের ন্যায়, কান্তি পরম সুন্দর। এই যুবা পুরুষ দেবেন্দ্র বাবু, পূর্বেই তার কিছু পরিচয় দেওয়া হয়েছে। আমরা দেখো 4 জনের বয়সের কথা পেলাম। আচ্ছা, আমাকে একটু বলবে কার বয়স কত, মানে যদি এটা মেলাতে দেয় কার বয়স কত হচ্ছে, একবার কেউ কেউ একজন বলো। ওই তো কুন্দ 13, কমল 18, নগেন্দ্র 30 আর দেবেন্দ্র 50। আর হীরারটা পাইনি মনে হয় এখনো। হীরারটাও পেয়েছি ম্যাম, তারপর সপ্তম পেয়েছি? পরিচ্ছেদে সূর্যমুখীরটাও পেলাম। হ্যাঁ সূর্যমুখী 26 বছর ছিল, আর হ্যাঁ, আর হীরারও হয়তো একই 26 বছর। না, হীরার 26 বছর নয়, এর মনে হয় 20 বা 18 এরকম একটা কিছু ছিল। 20 বছর, হীরার 20 বছর। আমরা দেখো 6জন চরিত্র পেলাম, 6 জনের, যাদের 6 জনেরই বয়স উল্লেখ রয়েছে। ম্যাম দেবেন্দ্রের বয়স তো 25 বছর। হ্যাঁ, 50 দেবেন্দ্রের 25 পড়লো বছর। এটা। ও আচ্ছা, আমি 25 শুনেছি, তাহলে আমি ভুল শুনেছি। না, দেবেন্দ্রের 25, নগেন্দ্র 30, আচ্ছা সূর্যমুখী 26, কুন্দনন্দিনী 13, কমলমণি 18, দেবেন্দ্র 25, হীরা 20। 6 জনেরই বয়স আমরা পেলাম। ম্যাম সূর্যমুখীরও আচ্ছা, পেয়েছি, তারপরে 26 বছর। হ্যাঁ 26 বছর। দেবেন্দ্র এবং নগেন্দ্র, দেখো পরের লাইনটাই বলেছে, দেবেন্দ্র এবং নগেন্দ্রের যে পরিচয়টা এখানে রয়েছে দেখো, দেবেন্দ্র এবং নগেন্দ্র উভয়ই একই বংশ সম্ভূত, কিন্তু বংশের উভয় শাখার মধ্যে পুরুষানুক্রমে বিবাদ চলিতেছে। এমনকি দেবীপুরের বাবুদিগের সঙ্গে গোবিন্দপুরের বাবুদিগের মুখের আলাপ পর্যন্ত ছিল না। পুরুষানুক্রমে 2 শাখায় মোকদ্দমা চলিতেছে। শেষে এক বড় মোকদ্দমায় নগেন্দ্রের পিতামহ দেবেন্দ্রের পিতামহকে পরাজিত করায় দেবীপুরের বাবুরা একবারে হীনবল হইয়া পড়িলেন। ডিক্রি জারিতে তাদের সর্বস্ব গেল, গোবিন্দপুরের বাবুরা তাদের তাল্লুক সকল কিনিয়া লইলেন। এইখানে দেখো বলেছে দেবেন্দ্রের পরিচয়টা আমরা পেলাম, যে দেবেন্দ্র প্রকৃতপক্ষে মানে নগেন্দ্র কে হচ্ছে। এরকম বলেছে, দেবেন্দ্রের পিতা ক্ষুণ্ণ ধন গৌরব পুনর্বর্ধিত করিবার জন্য এক উপায় করিলেন। কি উপায়? না, গণেশ বাবু নামে একজন জমিদার হরিপুর জেলার মধ্যে বাস করিতেন। এখানটা দাগ দেবে, মানে এখানে দেখো দেবেন্দ্রের বাবা কিন্তু নগেন্দ্র কোন জায়গার হচ্ছে জমিদার ছিল? গোবিন্দপুর। নগেন্দ্রের জমিদারি জায়গাটা কোথায় ছিল? গোবিন্দপুর। আর দেবেন্দ্র দেবীপুর। হ্যাঁ, আর একজনের নাম পেলাম এখানে, গণেশ বাবু, যার কিন্তু জমিদারিটা হরিপুর জেলার মধ্যে বাস করতেন। তার একমাত্র অপত্য হৈমবতী, তার মেয়ের নাম হৈমবতী। দেবেন্দ্রের সঙ্গে হৈমাবতীর বিবাহ দিলেন। হৈমাবতীর অনেক গুণ, সে কুরূপা, এই জায়গাটা দাগ দেবে।
কুরূপা, মুখরা, অপ্রিয়বাদিনী, আত্মপরায়ণা। যখন দেবেন্দ্রের সহিত তার বিবাহ হইল তখন পর্যন্ত দেবেন্দ্রের চরিত্র নিষ্কলঙ্ক, লেখাপড়ায় তার বিশেষ যত্ন ছিল এবং প্রকৃতিও সুধীর এবং সত্যনিষ্ঠ ছিল। এখানটায় দেখবে দেবেন্দ্রের পরিচয়টা পাবে, কেন যে সে আর কি এরকম। দেখবে দেবেন্দ্র প্রতিনিয়ত মদ্যপান করে, কেন, তার কারণ কি, এইগুলো রয়েছে। পরের প্যারাটাতে রয়েছে, দেখো, কলিকাতা হইতে দেবেন্দ্র অনেক প্রকার ঢং শিখিয়া আসিয়াছিলেন। তিনি দেবীপুরে প্রত্যাগমন করিয়া রিফর্মর বলিয়া আত্মপরিচয় দিলেন। প্রথমেই এক ব্রাহ্ম সমাজ সংস্থাপিত করিলেন। তারাচরণ প্রভৃতি অনেক ব্রহ্ম জুটিল, বক্তৃতার আর সীমা রইল না। একটা ফিমেল স্কুলের জন্য মধ্যে মধ্যে আড়ম্বর করিতে লাগিলেন, কিন্তু কাজে বড় বেশি করিতে পারিলেন না। বিধবা বিবাহ বড় উৎসাহ, এমনকি 2-4টা কেওড়া তিওড়ে বিধবা বিবাহের বিবাহ দিয়া ফেলিয়াছিলেন, কিন্তু সে বরকন্যার গুণে। এখানে দেবেন্দ্রের পরিচয়টা রয়েছে, দেবেন্দ্র যে তার স্ত্রীর সাথে কেমন সম্পর্ক ছিলেন, কেন এত বিরাগ, সেই বিষয়গুলো রয়েছে এই পরিচ্ছেদটা জুড়ে রয়েছে। এই পরিচ্ছেদে দেখবে দেবেন্দ্রর হচ্ছে যে মাতুল পুত্র সুরেন্দ্র রয়েছে, যার মানে একমাত্র দেবেন্দ্র যদি কারুর কথা শোনে সেটা একমাত্র সুরেন্দ্রের কথাই শোনে, সেটাও রয়েছে। এই জায়গাগুলো তোমরা একটু পড়বে। আচ্ছা, এই মানে পরিচ্ছেদে একদম লাস্টের দিকে এসো। দেখো হচ্ছে যে লাস্টের দিকে একটা লাইন আছে, দেবেন্দ্র চক্ষে জল আসিল, দেবেন্দ্র বলিল, আমাকে যে সৎপথে যাইতে অনুরোধ করে তুমি ভিন্ন এমন আর কেউ নেই। এখানে কিন্তু ওই যে বললাম তার মাতুল পুত্র সুরেন্দ্রর কথা বলেছে, সুরেন্দ্রর উদ্দেশ্যে এটা বলেছে, কারণ সুরেন্দ্র সে যে এত মদ্যপান করে, সুরেন্দ্র তাকে তার জন্য নিষেধ করে। তো তাই জন্য দেবেন্দ্র তাকে বলেছে, আমাকে যে সৎপথে যাইতে অনুরোধ করে তুমি ভিন্ন এমন আর কেউ নেই। যদি আমি ত্যাগ করি সে তোমারই অনুরোধে করিব, আর না হলে আর কি। তখন বলছে, আর যদি কখনো শুনি যে আমার স্ত্রী মৃত্যু সংবাদ তখন ছাড়িব। মানে স্ত্রীর প্রতি এতটাই সে চটে আছে, সেই কারণে, এই দুটো কারণে সে মদ্য ত্যাগ করতে পারবে। আচ্ছা, একাদশ পরিচ্ছেদ দেখো, তাহলে দশম পরিচ্ছেদটা হচ্ছে বাবু, নামটা হচ্ছে বাবু। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ একজন আমাকে বলো তো পঞ্চম পরিচ্ছেদের নাম কি? এই না সেই দেখে মনে করতে পারো কি? অনেক প্রকারের সেই। কথা। হ্যাঁ, তৃতীয় পরিচ্ছেদের নাম কি? ছায়া পূর্বগামী। হ্যাঁ, আর কেউ 10টা পরিচ্ছেদেরই পরপর নাম বলতে পারবে? না দেখে, দেখো আমি তো তোমাদের দেখতে পাচ্ছি না, না দেখে বলতে পারো তো কেউ বলো। প্রমাণ অনুযায়ী বলতে পারবে 10টা পরিচ্ছেদেরই পরপর? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, বলো। প্রথম ছিল নগেন্দ্রের নৌকা যাত্রা, হুম। তার দ্বিতীয় পরিচ্ছেদ দীপনির্বাণ, হুম। তারপর তৃতীয় পরিচ্ছেদে হচ্ছে ছায়া পূর্বগামিনী, চতুর্থ পরিচ্ছেদে এই সেই, পঞ্চম পরিচ্ছেদ হচ্ছে অনেক প্রকারের কথা, ষষ্ঠ পরিচ্ছেদে তারাচরণ, আর সপ্তম পরিচ্ছেদে হচ্ছে প্রথম পরিচ্ছেদে জানি কি ছিল, হ্যাঁ, পদ্মা পলাশলোচনে তুমি কে, তারপর হ্যাঁ, তারপর অষ্টম পরিচ্ছেদে হচ্ছে অষ্টম পরিচ্ছেদ হলো পাঠক মহাশয়ের রাগের কারণ, বড় রাগের কারণ। বড় রাগের কারণ। তারপর নবম পরিচ্ছেদে হরিদাসী বৈষ্ণবী, আর দশম পরিচ্ছেদ হচ্ছে বাবু। কারণ এই 50টা পরিচ্ছেদ জানি একবারে হয়তো হবে না, কিন্তু আমি তোমাদের বলবো অবশ্যই তোমরা 50টা পরিচ্ছেদ মনে রাখার চেষ্টা করবে, কারণ ক্রম, এত প্রশ্নের মধ্যে এখন ক্রম বেড়ে গেছে। কারণ তুমি যদি পরিচ্ছেদ গুলো মনে রাখতে পারো, আমি বলবো তুমি উপন্যাসের বাকি ঘটনাগুলোর ক্রমটা মনে রাখাটা খুব সহজ হয়ে যাবে, ভীষণ সহজ হয়ে যাবে। কারণ যখনই তুমি পরিচ্ছেদের নামটা মনে করতে পারবে, তখনই তুমি দেখো পদ্মা পলাশলোচনা তুমি কে, এইটা যদি তোমার মনে থাকে যে সপ্তম পরিচ্ছেদ, তাহলে হীরাকে আমরা প্রথম কোথায় দেখছি সেটাও তুমি সহজেই মনে করতে পারবে। দেখবে 19শে ডিসেম্বরের দিকে এইভাবেই কোশ্চেন একটা এসেছিল, যে হয়তো লাস্টের দিকের একটা পরিচ্ছেদ নিয়ে, যে তুমি যদি ঘটনা মানে পরিচ্ছেদের নাম মনে রাখতে পারো, তাহলে তুমি ঘটনাগুলো কত সহজে মনে রাখতে পারবে, ভুল হওয়ার চান্স থাকবেই না। আচ্ছা, 10টা পরিচ্ছেদ তো পড়ালাম, আমি তোমাদের কয়েকটা প্রশ্ন ধরি, দেখি তোমরা পারো কিনা। আচ্ছা, আমি একটা লাইন বলছি, বলবে। হরিদাসী বৈষ্ণবীর বিবরণে বলা হয়েছে, নাকে রসকলি,
মাথায় টেরি কাটা, পরনে সাদা পেরে ধুতি, হাতে হাতে দুগাছা বালা। দুগাছা হচ্ছে যে পেতলের বালা। এটা শুদ্ধ না অশুদ্ধ? ম্যাম অশুদ্ধ হবে, কালো পেরে হবে, ওটা সাদা পেরে। হুম, আচ্ছা। আর প্রথম গান কোনটা শুনিয়েছিল, লাইনটা কি? শ্রী পঙ্কজ, ওইটা। শ্রীমুখ পঙ্কজ, হ্যাঁ। ও আর দ্বিতীয় গানটার প্রথম লাইন কি? ওই চাঁদের একটা। আরে চাঁদের কণা। হ্যাঁ। আর আমি তো বললাম বাকি ওই নোটসটা দিয়ে দেবো, যে জায়গাগুলো দেবো ওই জায়গাগুলো ভালো করে পড়বে, কারণ এটা আগের বারও মনে হয়েছিল আসার সম্ভাবনা খুব, তো আসেনি, যখন এবারে আসার খুব চান্স আছে। যে একটা জায়গা হচ্ছে কে কি শোনাতে বলেছিল, কেউ যে নিদুর টপ্পা বলেছে, কেউ পাঁচালী বলেছে, কেউ সখী সংবাদ বলেছে, এই জায়গাটা কে কি শোনাতে বলেছিল। আর একটা জায়গা ইম্পর্টেন্ট, যে হরিদাসী বৈষ্ণবী চলে যাবার পর কে কোন যায় হচ্ছে যে কি মানে তাকে নিয়ে কে কি কমেন্টটা করেছে, কেউ বলেছেন আটটা চাপা, কেউ নানান রকম মন্তব্য করেছে, সেই জায়গাটা। তো এই জায়গা দুটো কিন্তু একটু মনে রাখবে, কারণ এটা দিয়েও কোশ্চেন আসবে। আচ্ছা, প্রতি বৃহস্পতিবারে হচ্ছে যে তুন্ডুলাতি বিতরণ হইতো, শুদ্ধ অশুদ্ধ? অশুদ্ধ ম্যাম, রবিবারে হচ্ছে। আচ্ছা। আচ্ছা, তারাচরণের মায়ের নাম ছিল শ্রীময়ী, এবং সে আছে যে কুন্দনন্দিনীর আর কি পালিত, মানে তাকে পালন করেছিল, শুদ্ধ অশুদ্ধ? আর শ্রীমতী ছিল তো না। তারাচরণের আর মায়ের নাম শ্রীমতী ছিল। হ্যাঁ, আমি দুটোই ভুল বলেছি। হ্যাঁ, আমি প্রথমে হুম। শ্রীমতী বললাম। শ্রীমতী, হ্যাঁ। নগেন্দ্রের বন্ধুর নামটা আমরা কি পেলাম? হরদেব ঘোষাল। কোন পরিচ্ছেদে পেলাম? পঞ্চম পরিচ্ছেদ। হুম। পঞ্চম পরিচ্ছেদে আর কি পেয়েছি বলো তো, আর কি ঘটনা আমরা পেয়েছি? পত্র লেখার ঘটনা পাওয়া ওই গেছে। কমলমুখী রেখে যায় কুন্দনন্দিনীকে, ওইটা। তারপর প্রথম ওই মানে পত্র লেখা হয়, তারপরে মানে কুন্দনন্দিনীকে আর কি তারাচরণের সঙ্গে বিবাহ দেবে এই লিখে আবার পত্র লেখে, সেইটা। কলিকাতায় 9 মাস থাকিলে, বলো বলো। এখানে তো সেই বিষ্ণু প্রথম মানে বপন করার কথাটাও বলেছিল। হ্যাঁ, যে তিনজনে মিলিত হয়ে 20 বীজ রোপণ করিলেন। কলিকাতায় 9 মাস থাকিলে মনুষ্য ভেড়া হয়, কে বলেছে? আর এটা ঠিক বলেছে? এটা বলেছে না, ছ মাস হবে, 6 মাস হয়। 6 মাস হবে, হ্যাঁ। এইভাবে যখনই টেক্সটটা পড়বে, ধরো নিজেরাও যখন টেক্সটটা পড়বে, পড়ার সময় নিজেকে মানে খুব একটা পেন নিয়ে অলওয়েজ, যখনই টেক্সট পড়বে, নেটের যে কোনো টেক্সট পড়বে, পেন হাতে নিয়ে বসবে। প্রত্যেকটা লাইন থেকে সোজা কথা হচ্ছে বুঝতে হবে তোমাকে পড়তে পড়তে যে এখান থেকে হ্যাঁ এটা প্রশ্ন আসতে পারে, এবং সেটাই দাগ দেবে, সেটাই মনে রাখার চেষ্টা করবে। নোটস তো তোমাদের দেয়া হবে, তো তারপরও নিজে যদি টেক্সট না পড়ো মনে রাখতে পারবে না। আচ্ছা, একাদশ পরিচ্ছেদটা এবার দেখো, সূর্যমুখীর পত্র। এবার দেখো সূর্যমুখীর পত্রের কথা রয়েছে। প্রাণাধিকা শ্রীমতী কমলমণি দাসী চিরতয়শ্রী, মানে সূর্যমুখী প্রথম পত্র লিখছে, তাহলে কোন পরিচ্ছেদে? সূর্যমুখী কিন্তু প্রথম পত্রটা লিখে দিয়েছে অলরেডি, আগের পরিচ্ছেদে যেখানে পত্রের কথা বলা হলো, ওখানে কিন্তু ও পত্র দেখো নগেন্দ্রের পত্রের উত্তর দিয়েছিল, সেটাও পঞ্চম পরিচ্ছেদে। এরপর সূর্যমুখী কমলমণিকে পত্র লিখছে প্রথম, যে আর তোমাকে আশীর্বাদ পাঠ লিখিতে লজ্জা করে, এখন তুমিও একজন হইয়া উঠিয়াছ এক ঘরের গৃহিণী। তা যাই হোক, আমি তোমাকে আমার কনিষ্ঠা ভগিনী ভিন্ন আর কিছুই বলিয়া ভাবিতে পারিতেছি না। তোমাকে মানুষ করিয়াছি প্রথম ক খ লিখায়, কিন্তু তোমার হাতের অক্ষর দেখিয়া আমার এই হিজিবিজি তোমার কাছে পাঠাইতে লজ্জা করে।
তোমাকে মানুষ করিয়েছি, এই জায়গাটা দাগ দেবে, কারণ সূর্যমুখী এই লাইনটাই, যে সূর্যমুখী এটা কমলমণির উদ্দেশ্যে বলেছে। আচ্ছা, তার পরের প্যারাটায় বাদ দিয়ে তারপরের প্যারাটা দেখো, আমি আপনার চিতা আপনি সাজে আছি। কুন্দ নন্দিনী যদি না খায়া মরিত, তাহা তো আমার কি ক্ষতি ছিল? পরমেশ্বর এত লোকের উপায় করিতেছেন, তাহারও কি উপায় করিতেন না? আমি কেন আপনার খাইয়া তাহাকে ঘরে আনিলাম? আপনার চিতা আপনি সাজে আছি, এই জায়গাটা দাগ দেবে। এটা সূর্যমুখী কুন্দ নন্দিনীকে তার পত্রে জানিয়েছে কথাটা। তুমি সে হতভাগিনীকে যখন দেখিয়াছিলে তখন সে বালিকা, এখন তাহার বয়স 17-18 বৎসর হয়েছে, এই জায়গাটা দাগ দেবে। সে যে সুন্দরী তা স্বীকার করিতেছি, সেই সৌন্দর্যই আমার কাল হইয়াছে। তারপরের প্যারাটা বাদ দিয়ে দেখো, তারপরের প্যারাটাই বলেছে, মানে তার স্বামীর কথা বলতে গিয়ে বলেছে, তোমার সহোদরকে মন্দ বলিও না, আমি তাহার নিন্দা করিতেছি না। তিনি ধর্মাত্মা, শ্রুতিতেও তাহার চরিত্রের কলঙ্ক এখনো করিতে পারে না। আমি প্রত্যহ দেখিতে পাই, তিনি প্রাণপণে আপনার চিত্তকে বশ করিতেছেন। যেদিকে কুন্দনন্দিনী থাকে, সাধ্যা অনুসারে কখনো সেদিকে নয়ন ফেরান না। নিতান্ত প্রয়োজন না হইলে তাহার নাম মুখে আনেন না, এমনকি তাহার প্রতি কর্কশ ব্যবহারও করিয়া থাকেন। তাহাকে বিনা দোষে ভর্ৎসনা করিতেও শুনিয়াছি। মানে এই পরিচ্ছেদটা দেখবে পড়তে গিয়ে, যে সূর্যমুখী পত্রে আর কি কুন্দনন্দিনীকে জানায়, সে বুঝতে পারে যে নকেন্দ্র আর কি কুন্দনন্দিনীর প্রতি দুর্বল হচ্ছে, এবং সেটা বুঝতে পারার পরই সে পত্রে এই কথাগুলি কুন্দনন্দিনী কমলমণির সাথে, যেহেতু তার বন্ধুর মতো সম্পর্ক, তাকে সবকিছু জানায়। এবং তার স্বামী যে কতটা চেষ্টা করছে সেদিক থেকে নিজেকে সংযম করা, সেটাও বলেছে দেখো। আর হচ্ছে এই শুনে আর কি কমলমণি বিশ্বাস করতে পারে না। সে আর কি তাকে বলে যে যে তোমার মানে তোমার ভ্রম হচ্ছে, এই সমস্ত কথা এখানে বলেছে। দেখো এই পরের প্যারাটা, তার পরের প্যারার প্রথম লাইনটা দেখো, একটা লাইন আছে যে, এখন একজন নতুন দাসী রাখিয়াছি, তাহার নাম কুমুদ। বাবু তাহাকে কুমুদ বলিয়া ডাকেন, কখনো কখনো কুমুদ বলিয়া ডাকিতে কুন্দ বলিয়া ফেলেন, এই জায়গাটা দাগ দেবেন। আর কত অপ্রতিভ হন, অপ্রতিভ কেন একথা বলিতে পারিব না যে তিনি আমাকে অযত্ন বা অনাদর করেন, বরং পূর্বাপেক্ষা অধিক যত্ন অধিক আদর করেন। ইহার কারণ আমি বুঝিতে পারি, তিনি আপনার মনে আমার নিকট অপরাধী, কিন্তু ইহাও বুঝিতে পারি যে আমি তাহার মনে স্থান পাই না। যত্ন এক, ভালোবাসা আর, ইহার মধ্যে প্রভেদ কি আমার স্ত্রীলোক সহজেই বুঝতে পারি। আচ্ছা, আর একটা হাসির কথা, ঈশ্বর বিদ্যাসাগর নামে কলিকাতায় কে নাকি বড় পণ্ডিত আছেন, তিনি আবার একখানি বিধবা বিবাহের বই বাহির করিয়াছেন। যে বিধবার বিবাহের ব্যবস্থা দেয়, সে যদি পণ্ডিত তবে মূর্খকে, এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দাগ দেবে। ঈশ্বর বিদ্যাসাগরকে নিয়ে বলেছে, এখন বৈঠকখানায় ভট্টাচার্য ব্রাহ্মণ আসিলে সেই গ্রন্থ লইয়া বড় তর্ক বিতর্ক হয়। সেদিন ন্যায় কচকচি ঠাকুর মা সরস্বতী সাক্ষাৎ বরপুত্র বিধবা বিবাহের পক্ষে তর্ক করিয়া বাবুর নিকট হইতে টোল মেরামতের জন্য 10টি টাকা লইয়া যায়। এই জায়গাটা দাগ দাও, যে কে নিয়ে গেছিল এবং মানে কোন পক্ষে তর্কটা করে নিয়ে গেছিল, কত টাকা নিয়ে গেছিল। এবং তারপরের লাইনটায় দেখো, তাহার পরের দিন সার্বভৌম ঠাকুর বিধবা বিবাহের প্রতিবাদ করেন, এবং তাহার কন্যার বিবাহের জন্য আমি 5 ভরি সোনার বালা গড়িয়া দিয়েছি, আর কেউ বড় বিধবা বিবাহের দিকে নয়। এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে কে বিধবা বিবাহের সপক্ষে যুক্তি দিয়ে তর্ক বিতর্ক করেছে, আর কে বিধবা বিবাহের বিপক্ষে বলেছে, মানে প্রতিবাদ করেছে। দেখো, সূর্যমুখী যে বিধবা বিবাহটা সাপোর্ট করছে না, এখানে বোঝাচ্ছে। হ্যাঁ, কেউ কিছু বলছো? তো এই জায়গাটা দেখো, যে সপক্ষে যুক্তি দিয়ে গেছে তাকে বাবু 10টা টাকা দিয়েছে, আর যে প্রতিবাদ করেছে সার্বভৌম ঠাকুর, তাকে কিন্তু সূর্যমুখী 5 ভরি সোনার বালা গড়িয়ে দিয়েছে। এই জায়গাটা কিন্তু প্রশ্ন আসতে পারে। আপনার দুঃখের কথা লইয়া তোমাকে অনেকক্ষণ জ্বালাতন করিয়াছি, তুমি না জানি কত বিরক্ত হইবে, এগুলো বলেছে। দেখো, তারপরে লাস্টের দিকে কোমল প্রত্যুত্তর দিয়েছে, তুমি পাগল হইয়াছ, নচেত তুমি স্বামীর হৃদয়ের প্রতি অবিশ্বাসিনী হইবে কেন? স্বামীর প্রতি বিশ্বাস হারিও না, আর যদি নিতান্তই সে বিশ্বাস না রাখিতে পারে, তবে দিঘির জলে ডুবিয়া মরো, এগুলো বলেছে। দেখো 12 নম্বর পরিচ্ছেদটা দেখো, অঙ্কুর। দিন কয় মধ্যে ক্রমে ক্রমে নগেন্দ্রের সকল চরিত্র পরিবর্তিত হইতে লাগিল। নির্মল আকাশে মেঘ দেখা দিল, নিদাকালে প্রদোষকালের মতো অকস্মাৎ সেই চরিত্র মেঘাবৃত হইতে লাগিল। দেখিয়া সূর্যমুখী গোপনে আপনার অঞ্চলে চক্ষু মুছিলেন।
সূর্যমুখী ভাবিলেন, আমি কমলের কথা শুনিব, স্বামীর চিত্তবতী কেন অবিশ্বাসিনী হইব? তাহার চিত্ত অচল পর্বত, আমি ভ্রান্ত বোধ হয়, তাহার কোনো ব্যামো হইয়া থাকিবে। সূর্যমুখীর বালির বাঁধ ভাবিল। বাড়িতে একটি ছোট রকম ডাক্তার ছিল। এই জায়গাটা দাগ দেবে, 12 নম্বর পরিচ্ছেদে ডাক্তারের প্রসঙ্গ আমরা প্রথম পাচ্ছি, কারণ এই ডাক্তারের প্রসঙ্গই আমরা শেষের দিকে আরেকটি পরিচ্ছেদেও পাবো। তাই দুবার পরিচ্ছেদে মানে দুবার উল্লেখ রয়েছে ডাক্তারের, তো প্রথম 12 নম্বর পরিচ্ছেদে আছে, সেটা মনে রাখবেন। সূর্যমুখী গৃহিণী অন্তরালে থাকিয়া সকলের সঙ্গেই কথা কহিতেন। বারান্দার পাশে এক চিক থাকিত, চিকের পাশটাতে সূর্যমুখী থাকিতেন। বারান্দার সম্বোধিত ব্যক্তি থাকিত, মধ্যে এক দাসী থাকিত, তার মুখে সূর্যমুখী কথা কহিতেন। এই জায়গাটা পড়বে, ডাক্তারকে যে ডেকেছে এইরূপে সূর্যমুখী ডাক্তারের সঙ্গে কথা কহিতেন। সূর্যমুখী তাহাকে ডাকিয়া জিজ্ঞেস করিলেন, বাবুর অসুখ হয়েছে, ওষুধ দাও না কেন? ডাক্তার তখন বলে, কি অসুখ আমি তো জানি না। তো অসুখের কোনো কথা শোনেনি সে। সূর্যমুখী বলে, বাবু কিছু বলেন নাই? ডাক্তার বলে, না, কি অসুখ, কি অসুখ তা তুমি ডাক্তার, তুমি জানো না আমি জানি? এবার ডাক্তার যাবে, ডাক্তার ভাবিল মন্দ চিকিৎসা নয়, যে আজ্ঞা ঔষধের ভাবনা কি বলিয়া ডাক্তার সুতরাং আমি গিয়ে জিজ্ঞেস করিতেছি। আচ্ছা, ডাক্তার গিয়ে জিজ্ঞেস করলো। এই বলে ডাক্তার প্রস্থানের উদ্যোগ করিতেছিল, সূর্যমুখী তাহাকে ফিরালেন, বলিলেন, বাবুকে কিছু জিজ্ঞাসা করিও না, ওষুধ দাও। ডাক্তার তো সুবিধা মতোই চলে গেল। সেটা শিশি পড়িয়া টিকিট মারিয়া প্রত্যেক 2বার সেবনের ব্যবস্থা লিখিয়া মানে ওষুধ দিল। ইয়েকে দেয়া মাত্র সূর্যমুখী ওষুধ খাওয়াতে গেলেন। নগেন্দ্র শিশু হাতে লইয়া পড়িয়া দেখিয়া একটা বিড়ালকে ছুড়িয়া মারিলেন, বিড়াল পলাইয়া গেল। ঔষধ তাহার ল্যাজ দিয়া গড়িয়া পড়িতে লাগিল। সূর্যমুখী বলিলেন, ঔষধ না খাও, তোমার কি অসুখ আমাকে বলো। নগেন্দ্র বিরক্ত হয়ে বললেন, কি অসুখ? সূর্যমুখী বলিলেন, তোমার শরীর দেখো দেখি কি হয়েছে। এই বলে সূর্যমুখী নিয়ে একখানি দর্পণ আনিয়া নিকটে ধরিলেন। নগেন্দ্র তার হাত হইতে দর্পণ লইয়া দূরে নিক্ষিপ্ত করিলেন, দর্পণ চূর্ণ হয়ে গেল। সূর্যমুখী চক্ষু দিয়া জল পড়িল, দেখিয়া নগেন্দ্র চক্ষু রক্তবর্ণ করিয়া উঠিয়া গেল। বহির্বাটি গিয়া একজন ভৃত্যকে বিনা অপরাধে প্রহার করিল, সেই প্রহার সূর্যমুখীর অঙ্গে বাজিল। তো সূর্যমুখী সবই বুঝতে পারছে, কিন্তু কথাই তো কিছু বলতে পারছে না। ইতিপূর্বে নগেন্দ্র অত্যন্ত শীতল স্বভাব ছিলেন, এখন কথায় কথায় তার রাগ। এই জায়গাটা দেখবে নগেন্দ্রের যে মেজাজ ঠিক নেই। এর পরের প্যারাটা বাদ দিয়ে দেখো, যে প্যারাটা আছে, জিজ্ঞাসার ভাবি উত্তর নিও। মানে নগেন্দ্র জিজ্ঞাসা করিলেন কি দোষ, যে হচ্ছে সূর্যমুখী বলে আমি কি দোষ করেছি সেটা জিজ্ঞেস করে, তখন জিজ্ঞাসার ভাবি উত্তর নেওয়া করলো। তখন সূর্যমুখী উত্তর করলেন, দোষ কি তাহা তো আমি জানি না, তুমি যাহা জানো না তাহা আমিও জানি না, কেবল আমার অনুরোধ। নগেন্দ্র প্রত্যুত্তর করিলেন, সূর্যমুখী আমি মাতাল, মাতালকে শ্রদ্ধা হয়, আমাকে শ্রদ্ধা করিও, নচেত আবশ্যক করে না। আমি মাতাল, মাতালকে শ্রদ্ধা হয়, আমাকে শ্রদ্ধা করিও, নচেত আবশ্যক করে না। সূর্যমুখী ঘরের বাইরে গেলেন। ভিক্তের প্রহার নগেন্দ্রের সম্মুখে আর চোখের জল ফেলিলেন না, প্রতিজ্ঞা করিয়াছিলেন। দেয়ানজি বলিয়া উঠিলেন, মা ঠাকুরানীকে বলিও বিষয় গেল, আর থাকে না। এই জায়গাটা দাগ দেবে। দেয়ানজি বলেছিল, কেন না বাবু কিছু দেখেন না, সদর মফস্বলের আমলারা যাহা ইচ্ছা তাহা করিতেছে, কর্তার অমনোযোগে আমাকে কেউ মানে না। শুনিয়া সূর্যমুখী কহিলেন, যাহার বিষয় তিনি রাখেন থাকিবে, না হয় গেল গেল। এই জায়গাটাও দাগ দেবে। ইতিপূর্বে নগেন্দ্র সকলেই স্বয়ং তত্ত্বাবধান করতেন। একদিন 3-4 হাজার প্রজা দেখো নগেন্দ্রের কাছারি দড়ায় জোড়হাত করে আসিয়া দাঁড়াইলো। এই জায়গাটা দাগ দেবে। তারা কি বলছে দেখো, দোয়াই হুজুর, নায়েব গোমস্তা দৌড়াতে আর বাঁচি না, সর্বস্ব কাড়িয়া লইল, আপনি না রাখিলে কে রাখে। নগেন্দ্র হুকুম দিলেন, সব হাঁকায়া দাও। ইতিপূর্বে তার একজন গোমস্তা একজন প্রজাকে মারিয়া 1টি টাকা নিয়েছিল। ক টাকা নিয়েছিল? একজন গোমস্তা একজন প্রজাকে মেরে 1 টাকা নিয়েছিল। নগেন্দ্র গোমস্তার বেতন হতে 10 টাকা কেটে প্রজাকে দিয়েছিল। তো এই জায়গাটা দাগ দেবে। হরদেব ঘোষাল নগেন্দ্রকে লিখিলেন, তোমার কি হয়েছে, তুমি কি করিতেছ? আমি কিছু ভাবিয়া পাই না, তোমার পত্র তো পাই না, যদি পাই তো ছত্র 2, তার মানে মাথা মুন্ড কিচ্ছু নাই। দেখো এখানে হরদেব ঘোষালের সাথে নগেন্দ্রের কথা হচ্ছে। নগেন্দ্র জানায় যে আমার উপর আক্রিয় না, আমি অধপাতে যাইতেছি। এই লাইনটা দাগ দেবে, যে নগেন্দ্র কার উদ্দেশ্যে এই লাইনটা লিখে বলেছিল যে আমি অধপাতে যাইতেছি। হরদেব বড় বিজ্ঞ, পত্র পড়িয়া মনে করিলেন, এ কি অর্থ চিন্তা, বন্ধু বিচ্ছেদ, দেবেন্দ্র দত্ত নাকি প্রেম। কমলমণি সূর্যমুখীর আর একখানি পত্র পাইলেন। তাহা শেষ এই, একবার এসো কমলমণি ভগিনী, তুমি বই আমার সহিত কেউ নেই, একবার এসো। দেখো দ্বিতীয় পরিচ্ছেদের নাম রয়েছে অঙ্কুর, কারণ এই পরিচ্ছেদে দেখো মানে বিষয়টা খুব পরিষ্কার করে বলা রয়েছে যে তার কি হচ্ছে, কি করছে আর কি নগেন্দ্র, যে বিশ্ববিখ্যাত যে অঙ্কুরটা হচ্ছে সেটা বলেছে। আচ্ছা, ত্রয়োদশ পরিচ্ছেদের নাম দেখো মহাসমর। কমলমণির আসন টলিল। দ্বিতীয় চিঠি পেয়ে কমলমণি আর থাকতে পারলো না, সে তখন আসার জন্য ব্যাকুল হলো।
শ্রীশচন্দ্রকে গিয়ে সে জানায়। তখন শ্রীশচন্দ্র সংবাদ পানি প্রথমে ভোজনে হচ্ছে যে সতীশচন্দ্র, হ্যাঁ শ্রীশচন্দ্র এবং কমলমণির একমাত্র পুত্র হচ্ছে সতীশচন্দ্র। দেখো সতীশচন্দ্র সংবাদপত্রখানি প্রথমে ভোজনের চেষ্টা দেখিয়েছিল, কিন্তু তাহাতে কৃতকার্য হইতো না। এখানে সতীশচন্দ্রের নামটা পেলাম। 1 বছর, তার আগের লাইনটা দেখো, 1 বছরের পুত্র। কত বয়স ছিল না, 1 বছর ছিল। এ দেখো কি শ্রীশচন্দ্রকে বলে যখন, তখন শ্রীশচন্দ্র বলে কোথায় কি চুরি হয়েছে? তখন গোবিন্দপুরে চুরি হয়েছে, দাদাবাবুর একটি সোনার কৌটো 1 কড়া কানা কড়ি ছিল, তাহা কে নিয়ে গেছে? এইটা দাগ দাও। সোনার কড়ি কাকে বলা হচ্ছে? সোনার কৌটো 1 কড়া কানা কড়ি কাকে বলা হয়েছে? না সূর্যমুখীকে বলা হয়েছে এটা। তো এখানে শ্রীশচন্দ্রকে বলবে। তো তারপরে কমলমণি আর কি গোবিন্দপুর আসার জন্য প্রস্তুত হবে। এই পরিচ্ছেদটা দেখবে যে মানে শ্রীশচন্দ্র আসতে পারে না, কারণ তিসি কেনবার সময়, সেটাও উল্লেখ রয়েছে দেখবে। এটা পড়বে তোমরা নিজেরা। তিসির কাজে বড় লাভ করিতে পারেন নাই, যদিও আসেনি তবু তিসির কাজে বড় লাভ করিতে পারেন নাই। লাস্টের প্যারাটা একদম দেখো যে শ্রীশচন্দ্র কমলমণিকে গোবিন্দপুরে পাঠাইয়া দিলেন, কিন্তু আমরা নিশ্চিত সংবাদ রাখি যে সেবার শ্রীশচন্দ্রের সাহেবরা তিসির কাজে বড় লাভ করিতে পারেননি। কেন পারেনি? সেটা প্রসঙ্গে এটাই দিয়েছে, যেহেতু তার স্ত্রী আর কি নেই। আচ্ছা, চতুর্দশ পরিচ্ছেদ, এটা পড়বে তোমরা। চতুর্দশ পরিচ্ছেদের নাম দেখো, ধরা পড়িল। গোবিন্দপুরে দত্তদিগের বাড়িতে যেন অন্ধকারে একটি ফুল ফুটিল। কমলমণির হাসি মুখ দেখিয়া সূর্যমুখীরও চোখ জল শুকাইল। কমলমণি বাড়িতে পা দিয়ে সূর্যমুখীর চুলের গোছা লইয়া বসিয়া গেলেন। অনেকদিন সূর্যমুখী কেশ রচনা করেন নাই। কমলমণি বলিলেন, 2টো ফুল গুজিয়া দিব। সূর্যমুখী তার গাল টিপিয়া ধরিলেন। না না বলিয়া কমলমণি লুকিয়া 2টা ফুল দিয়া দিলেন। এইখানটা তোমরা নিজেরা পড়বে, সেরকম কিছু প্রশ্ন তেমন নেই। মানে এখানটায় মূলত কুন্দ দেখবে হচ্ছে যে কুন্দকে কমলমণি জিজ্ঞেস করবে যে দাদাবাবুকে তুই ভালোবাসিস? একমাত্র কুন্দ হচ্ছে যে কমলমণির কাছে প্রথম আর কি সম্মতি জানায় এবং তার সাথে যেতে বলে। তখন যাবার কথাও, মানে তার সাথে আর কি কলকাতায় যাবার কথা ওঠে। কুন্দের চোখে জল পড়ে যখন যাবার কথা ওঠে। কমল বলিল, নইলে নয়, সোনার সংসার ছাড়খাড় গেল, এটা বলে। এই পরিচ্ছেদটা তোমরা নিজেরা পড়বে। চতুর্থ পরিচ্ছেদের নামটা দেখো, ধরা পড়িল। ধরা পড়িল এই অর্থেই যেহেতু কমলমণির কাছে কুন্দনন্দিনী স্বীকার করে। পঞ্চদশ পরিচ্ছেদের নাম দেখো, হীরা। এখানে হীরার বিবরণটা আরো রয়েছে। এমতো সময়ে হরিদাসী বৈষ্ণবী আসিয়া গান করিল, কাটা বনে তুলতে গেলাম কলঙ্কের ভুল। আগের 2টো গান ছিল, সেই 2টো মনে রাখলে পরপর। এরকম তৃতীয় গান কিন্তু কাটা বনে তুলতে গেলাম কলঙ্কের ফুল। এদিকে সূর্যমুখী উপস্থিত, তিনি কমলকে গান শুনিতে ডাকিতে পাঠাইলেন। কমল কুন্দকে সঙ্গে করিয়া গান শুনিতে আসিল। বৈষ্ণবী গাইতে লাগিল। কমলমণি ভ্রুভঙ্গি করিয়া বলিলেন, বৈষ্ণবী দিদি, তোমার মুখে ছাই পড়ুক আর তুমি মরো। আর কি গান জানো না? হরিদাসী বলিল, কেন? কমলের আরো রাগ বাড়িল। বলিলেন, কেন? একটা বাবলার ডাল আন্তরে কাঁটা ফোটা, কত সুখ দেখি, আর কি দেখিয়ে দিই। সূর্যমুখী মৃদুভাবে হরিদাসীকে বলিলেন, ওসব গান আমাদের ভালো লাগে না, গৃহস্থ বাড়ি, ভালো গান গাও। দিয়ে আচ্ছা বলে সে গাইতে আরম্ভ করে। দেখো তারপরে, স্মৃতিশাস্ত্র পড়বো আমি ভট্টাচার্যের পায়ে ধরে, ধর্ম শিখে নিব, কোন বেটি বা নিন্দা করে। এই জায়গাটাও দাগ দেবে। এখানেও দেখো হরিদাসী বৈষ্ণবীর প্রসঙ্গটা রয়েছে। তারপরে একটা লাইন যেটার প্রথম শুরু হচ্ছে, দেখো, হীরার নাম একবার উল্লেখ হয়ে আছে, তাহার কিছু বিশেষ পরিচয় আবশ্যক। দেখো 2-3টে পেরিয়ে পাবে, হীরার নাম একবার উল্লেখ হয়ে আছে, তার বিশেষ কিছু পরিচয় আবশ্যক। নগেন্দ্র এবং তাহার পিতার বিশেষ যত্ন ছিল যে গৃহের পরিচারিকারা বিশেষ সৎ স্বভাব বিশিষ্টা হয়। এই অভিপ্রায়ে উভয়ই পর্যাপ্ত বেতনদান স্বীকার করিয়া একটু ভদ্রঘরের স্ত্রীলোকগণকে দাসিত্বে নিযুক্ত করিতে চেষ্টা করতেন। তাহাদিকে গৃহের পরিচারিকা সুখে এবং সম্মানে থাকতো। সুতরাং অনেক দারিদ্র্যগ্রস্ত ভদ্রলোকের কন্যারা তাহাদের দাসীবৃত্তি স্বীকার করিত। এই প্রকার যারা ছিল তাহাদের মধ্যে হীরা প্রধান। দাগ দেবে। অনেকগুলি পরিচারিকা কায়স্থ কন্যা, হীরাও কায়স্থ। এ দেখো, হীরাও যে কায়স্থ বলেছে। নগেন্দ্রের পিতা হীরার মাতামহীকে গ্রামান্তর হইতে আনয়ন করেন। প্রথমে তার মাতামহী পরিচর্যায় নিযুক্ত হইয়াছিল। হীরা তখন বালিকা, মাতামহীর সঙ্গে আসিয়াছিল। পরে হীরা সমর্থ হইলে
প্রাচীনা দাসীবৃত্তি ত্যাগ করিয়া আপন সঞ্চিত ধনে একটি সুসামান্য গৃহ নির্মাণ করিয়া গোবিন্দপুরে বাস করিল। হীরা দত্তগৃহে চাকরি করিতে প্রবৃত্ত হইল। এই জায়গাটা দাগ দেবে। এক্ষুনি হীরার বয়স 20 বছর, 20 বছর আগেই বলছিলাম যেটা, বয়সে সে প্রায় অন্যান্য দাসীগণ অপেক্ষা কনিষ্ঠা, এটাও দাগ দেবে। সেই যে বাকিদের দাসীদের থেকে বয়সে ছোট, তার বুদ্ধির প্রভাবে এবং চরিত্র গুণে সেই দাসীর মধ্যে শ্রেষ্ঠা বলিয়া গণিত হইয়াছিল। হীরা বাল্য বিধবা বলিয়া গোবিন্দপুরে পরিচিত, কেউ কখনো তার স্বামীর কোনো প্রসঙ্গ কিন্তু শোনেনি। এখানটাও দাগ দেবে। হীরা যে বাল্য বিধবা ছিল, কিন্তু হীরার চরিত্রেও কেউ কোনো কলঙ্ক শোনেনি। তবে হীরা অত্যন্ত মুখরা, সদবার ন্যায় বেশবিন্যাস করতো এবং বেশবিন্যাসে বিশেষ প্রীতা ছিল, দাগ দেবে। এবার হীরার দেখো, হীরা আবার সুন্দরী, উজ্জ্বল শ্যামাঙ্গী, পদ্ম প্রলোচনা, দেখিতে খর্বাকৃতা, মুখখানি যেন মেঘ ঢাকা চাঁদ, চুলগুলি যেন সাপকন্যা ধরিয়া ঝুলিয়া রয়েছে, দাগ দেবে। হীরা আড়ালে বসে গান করে, দাসীতে দাসীতে ঝগড়া বাঁধাইয়া তামাশা দেখে, পাচিকাকে অন্ধকারে ভয় দেখায়, ছেলেদের বিবাহের আবদার করিতে শিখাইয়া দেয়, কাকে নিদ্রিত দেখিলে চুনকালি দিয়া সং সাজায়। কিন্তু হীরার অনেক দোষ, তা ক্রমে জানা যাবে। আপাতত বলিয়া রাখি, হীরা আতর গোলাপ দেখিলেই চুরি করে। এখানটা দাগ দেবে। হীরা কি চুরি করে? সূর্যমুখী হীরাকে ডাকিয়া কইলেন, এই বৈষ্ণবীকে চিনিস? হীরা বলে, না, আমি কখনো পাড়ার বাইরে যাই না। সেটা বলেছে, চিনবো কি করে সেটা বলে। সূর্যমুখী আর কি তাকে খোঁজ নিতে বলেছে এবং বলেছে যদি তুই খোঁজ নিতে পারিস তোকে নতুন বেনারসি পরে সং দেখিতে পাঠিয়ে দিব। তখন নতুন বেনারসির কথা শুনে হীরা দেখো 5 হাত বুক হইল এবং জিজ্ঞাসা করিল, কখন জানিতে যেতে হবে? তোর যখন খুশি, কিন্তু এখনো ওর পাছু পাছু না গেলে ঠিকানা পাবি না। হীরা বলে, আচ্ছা। কিন্তু হীরা দেখো তারপরেই বলেছে, দেখো, যে আমি মানে বেনারসি নিব না। সূর্যমুখী বলে যে কি নিবি না? কমল বলিল, ও একটি বর চায়, ওর একটি বিয়ে দাও। তখন সূর্যমুখী বলে, আচ্ছা তাই হবে, তাহলে জামাইবাবুকে মনে ধরে তো তা বল, কমল সম্বন্ধ করে। তখন হীরা বলেছে, দেখো, আমার মনের মতো ঘরে একটি বর আছে, কে এলো? এটা জিজ্ঞেস করেছে সূর্যমুখী। তখন দেখো বলেছে হীরা জম। এটা দাগ দেবে যে হীরার মনের মতো বর কি না জম। পঞ্চম পরিচ্ছেদে হীরার বিবরণ আরো পেলাম এবং হীরা দেখো হরিদাসী বৈষ্ণবী, পরে দেখবে হরিদাসী বৈষ্ণবীর খোঁজ নিতে হীরা যায়। ষষ্ঠ পরিচ্ছেদের নাম হচ্ছে না। এই পরিচ্ছেদটা তোমরা এরপরে আমি পরের দিনও বিশ্ববিক্ষই পড়াবো। তো তোমরা অন্তত 50টা পরিচ্ছেদ অন্তত মানে বৃহস্পতিবার মনে হয় ক্লাস আছে আমার আবার বিশ্ববিক্ষের। তো তোমরা পারলে পুরো উপন্যাসটাই পড়বে, বলবো পড়ে নিতে, কারণ বেশি দিন ধরে যদি পড়তে থাকো তাহলে আরো জিনিস ভুলবে। একবারে যদি 2-3 দিনের মধ্যে পড়তে পারো খুবই ভালো হয়, তাহলে পরের দিন আমরা আরো ভালো করে যা যা প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আলোচনা করতে পারবো খুবই ভালোভাবে। আর ষোড়শ পরিচ্ছেদটা দেখো, নাম রয়েছে না। এখানে আমরা দেখতে পাবো যে মানে নগেন্দ্র আর কি কুন্দনন্দিনীকে তার মনের কথা জানায় এবং কুন্দনন্দিনী তাকে স্পষ্টই আর কি না বলে। এরপরে আমরা দেখবে পরের পরিচ্ছেদগুলো দেখবে যে কুন্দনন্দিনী আর কারণ তোমার বাড়ি ছেড়ে চলে যায়, তাকে খোঁজা হয় এবং সে শেষ পর্যন্ত হীরার গৃহে গিয়ে আশ্রয় নেয়। হীরা যে দেবেন্দ্রই যে প্রকৃতপক্ষে হরিদাসী বৈষ্ণবী সেই পরিচয় পায়। তো এইগুলো পরের ঘটনায় রয়েছে। তো তোমরা চেষ্টা করবে, আজ তো সোমবার, মঙ্গল বুধ মাঝে রইলো, অবশ্যই চেষ্টা করবে পুরো উপন্যাসটাই পড়ার, কারণ বৃহস্পতিবার আবার সন্ধ্যাবেলাতে ক্লাস রয়েছে। তো তাহলে ভালোভাবে আমি পুরোটা আলোচনা করতে পারবো কি কি প্রশ্ন পড়তে পারে, এবং তারপর তো তোমাদেরকে নোটস দিয়ে দেওয়া হবে এবং এর উপরে মকও নেওয়া হবে। আচ্ছা, তোমাদের যদি কিছু অসুবিধা থাকে বলতে পারো। কিছু প্রশ্ন থাকলে বলতে পারো। এরকম কেউ আছো যে মানে পুরো উপন্যাসটা পড়া হয়ে গেছে? পড়েছিলাম কিন্তু এখন ততটা মনে নেই, ততটা গুরুত্ব দিয়ে পড়িনি। না, খুঁটিয়ে পড়বে, উপন্যাসটা পুরোটাই খুঁটিয়ে পড়বে। আর উপন্যাসের বহিঃতত্ত্ব বলতে তো তোমাদের আগেই বললাম, দেখো টেক্সট ছাড়া কোশ্চেন এখন আর হয় না নেটে। টেক্সট যদি ভালো করে প্রত্যেকে পড়ো অবশ্যই প্রত্যেকটা কোশ্চেনই অ্যাটেন্ড করতে পারবে। তোমরা আগের নেটের কোশ্চেন গুলো একটু ফলো করলেই দেখতে পাবে যে মানে আগের বারই মনে কোনো একটা শিফটের কোশ্চেনে এসেছিল যে ক্রম, যে লাস্টের দিকে দেখবে একটা জায়গায় হীরার ঘর, মানে হীরা বলছি নগেন্দ্রের ঘরের একটা বর্ণনা রয়েছে। তো সেখানে আর কি বেশ কিছু ছবির বর্ণনা রয়েছে, তো সেখানে কোনটা আগে পরে আর কি পাঠ্যে বলা রয়েছে, তো সেটা নিয়ে
প্রশ্ন এসেছিল যে কোনটা আগে কোনটা পরে ক্রম অনুযায়ী। তো প্রত্যেকটা জিনিস পড়তে গিয়ে যদি তোমাদের নিজেদের তোমরা নোটিস করতে পারো যে এরকম এটা থেকে ক্রম আসতে পারে, অবশ্যই সেটা তোমরা নিজেরাও নোটস করবে। নোটস দেওয়ার ব্যতীতও যদি তোমাদের কিছু ইম্পর্টেন্ট নিজেদের মনে হয়, অবশ্যই এখান থেকে যদিও খুঁটিয়ে নোটস দিয়ে দেওয়া হবে, তারপরও তোমাদের যদি মনে হয় অবশ্যই তোমরা করবে। আর বইটা খুব ভালো করে পড়বে, টেক্সট খুব ভালো করে পড়বে। টেক্সটের বাইরে কোনো কোশ্চেন হয় না। টেক্সটের বাইরে যদি কোশ্চেন হতে পারে একমাত্র কোথায় প্রকাশ পেয়েছে, কত সালে প্রকাশ পেয়েছে, প্রথম আছে যে মুদ্রণ কে করে, উৎসর্গ যদি থাকে কোনো উপন্যাসে সেই উৎসর্গ কাকে করা হয়। যেমন এটা বঙ্কিমচন্দ্র শ্রীযুক্ত বাবু জগদীশ নাথ রায়কে বন্ধুত্ব এবং স্নেহ স্বরূপ দেখবে উপন্যাসটি উৎসর্গ করেন, এটা তোমরা টেক্সটেই দেখবে আছে। আর প্রথম সংস্করণ, এগুলো একটু বহিঃতত্ত্ব হিসাবে মনে রাখবে। বাকি এই উপন্যাসটার পরিচ্ছেদ অবশ্যই মনে রাখার চেষ্টা করবে, কারণ পরিচ্ছেদটা খুব গুরুত্বপূর্ণ এখানে। নগেন্দ্রের কয় মহলা বাড়ি, তারপর যাদের বয়সের কথা আলোচনা করলাম, কার কত বয়স, কারণ প্রত্যেকটা উপন্যাস পড়তে পড়তে দেখবে প্রত্যেকটা উপন্যাসই অনেক চরিত্রের বয়স উল্লেখ রয়েছে। তো সেটা আমাদের অনেক সময় কি হয়, একসাথে যখন পড়বে সবটাই তো গোলায়। তো সেই জন্য একটু মনে রেখে রেখে লিখে পড়বে, দাগ দিয়ে পড়বে, যাতে খুব সহজেই মনে থাকে। ম্যাম বলছি এখানে একটা বিষয় একটুখানি ক্লিয়ার করবো। হ্যালো ম্যাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। ম্যাম বলছি যে তৃতীয় পরিচ্ছেদে যেখানে বলেছে ওই ছায়া পূর্বগামিনী যেখানটা আছে ওখানটায় হুম এক জায়গায় বলেছে যে কুন্দ ডাকিলো বাবা, প্রথম দিকেই বলেছে যে কুন্দ ডাকিলো বাবা, হুম কেহ উত্তর দিল না। কুন্দ একবার মনে করলো যে পিতা বুঝি ঘুমাইলেন, তারপরে মনে হুম করিল যে বুঝি মৃত্যু, বলে থেমে গেছে। হুম তারপরে হুম কথাটা মুখে আর স্পষ্ট করে আনতে পারলো না। এরপরে হুম আবার বলেছে যে কুন্দ এটা বোঝার পরেও সে আবার এতটাই ক্লান্ত ছিল যে সে ঘুমিয়ে পড়লো। এখানটা মনে হচ্ছে না যে বিষয়টা একটু অতিরঞ্জিত হয়ে গেছে? কেননা তার বাবা যখন মারা যাচ্ছে, তার নিজের নিজের বাবা যখন মারা যাচ্ছে, তার হুম। বাবা, তখন সে কিভাবে ঘুমোতে পারে? যে তার তো এমনিতেই ক্লান্তি সঙ্গে সঙ্গে উড়ে যাবে, তাই না? দেখো, যে বয়সের উল্লেখটা রয়েছে, হ্যাঁ সেই সময় হয়তো একটা 13 বছরের মেয়ের বিয়ে হতো ঠিকই, কিন্তু সেই বয়সে হয়তো এতটাও মানুষ তো বিষয়গুলো মানে সে ভাবতেই পারছে না যে তার বাবা আর কি মৃত্যু ঘটেছে। সেটা ভাবলো, তার পরক্ষণে আবার ভাবছে, মানে কি বলতো, কোথাও হলে পাঠক এটা নিজেই নিজেকে সান্ত্বনা দিচ্ছে আর কি মেয়েটি, যে না না হয়তো বাবা ঘুমাচ্ছে। এবার দেখো, নেটে তো এটা প্রশ্ন এইভাবে হবে না, তোমার হ্যাঁ তথ্য সেটা ছাড়া নেট হ্যাঁ না কিছু সেটা বলবে না। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, সেটা হ্যাঁ তোমার প্রশ্ন হবে তোমার না। কথাটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই, যে হ্যাঁ। এখানে লেখক একদমই এমন ভাবেই বলেছে কথাটা, সেটা তোমার যুক্তিটা হুম, অবশ্যই। হুম। নেটের প্রশ্ন এখন যা হয় তাতে তো ধরো সত্যি কথা বলতে তথ্য ছাড়া কিছু থাকে না। মানে আমরা যতই আমরা সাহিত্য পড়ি, একটা ভাব ব্যাখ্যা সেই জিনিসগুলো বুঝে ভালো লাগে, রস আস্বাদন করি, কিন্তু নেট সেই তথ্য ছাড়া কিচ্ছু বোঝে না। ম্যাম অ্যাকচুয়ালি কি বলুন তো, এই সমস্ত জায়গাগুলো যদি না ক্লিয়ার করি তাহলে সেই এই দিকেই মনটা পড়ে থাকে। না হলে হ্যাঁ সে তো সেই 100 বার। আহ, যতই পড়ি তথ্যগুলো আর মনে থাকতে চায় না। হুম হুম। আর কারো কিছু বলার আছে? কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। ম্যাম ওই যে আগে একজন বলেছিল কমলমণির শ্বশুর বাড়ি নিয়ে কথাটা, হুম তো প্রথমে একটা লাইন আছে যে তাহার নাম কমলমণি, তাহার শ্বশুরালয় কলিকাতায়। তো ওইখানে তো বলা আছে যে শ্বশুর বাড়ি ওর কলকাতায় কমলমণির, কিন্তু পরবর্তীতে আবার বলা হয়েছে যে তিনি শ্রীশচন্দ্রের শ্রীশচন্দ্রের পিতা মানে পিতা মাতা সম্পর্কে বলা আছে যেখানে, যে পৈতৃক বাসস্থানেই থাকিতেন, কলিকাতায় কমলী গৃহিণী। ওই বিষয়টা একটু রিলেট করতে পারছি না। দেখো, আমি যখন পড়েছিলাম সত্যি আমার এটা মনে হয়েছিল, যেটার জন্য আরেকজন বললো তোমাদেরই, যে আমার সত্যি আমার পড়ার সময় এরকমই মনে হয়েছিল। হ্যাঁ, কলিকাতায় কমলী গৃহিণী, হ্যাঁ ও শাশুড়ি না বেঁচে থাকলে অবশ্যই কমলী গৃহিণী। আমার পড়ার সময় হয়তো আমার এটা মনে হয়েছিল যে হয়তো তার শ্বশুর অন্য কোথায় বাস করে। তো
সেটা আমার পড়ার সময় মনে হয়েছিল। অনেক সময় হয় যে সাহিত্য পড়তে গেলে এটা এ হয়, আমারও নিজের এই যুক্তিটা নিয়ে একটু খটোমটো লাগলো। ও যে যুক্তিটা বলছে সেটাকে আমি ডিনাই করতে পারছি না যে এখানে যেহেতু একদম বাস্তবিকভাবেই উল্লেখ নেই, মানে হয়তো কলকাতাটাই তার পৈতৃক বাসস্থান ছিল, সেটাও হতে পারে, যেহেতু শ্বশুরালয় কলিকাতায় বলে দিয়েছে। দেখ হ্যাঁ ম্যাম। তোমাদের নেটের ক্ষেত্রে, হ্যাঁ বলো। না ম্যাম, ওই বিষয়টা ওর কথাটাই আমি ধরে তারপর দেখলাম তো একটু রিলেট হুম করতে হুম। পারছি না, তাই জিজ্ঞেস করলাম। দেখো আমারও পড়ার সময় ওই যুক্তিটাই মনে হয়েছিল, যেটা ওর সাথে ওই জন্য বললাম যে দেখো আমার পড়ার সময় এটা মনে হয়েছিল, যেহেতু আলাদা করে আবার বলেছে যে পৈতৃক বাসস্থানে থাকিতেন, তো সেটা থেকে আমার ওরকম মনে হয়েছিল পড়তে গিয়ে যে তাহলে হয়তো আলাদা স্থান কোথাও পৈতৃক বাসস্থান ছিল। তো যাই হোক, এখানে তো সেটার স্পষ্ট উল্লেখ নেই, যেটা পাঠ্যে স্পষ্ট উল্লেখ নেই সেটা নিয়ে তোমাদের চাপ নেই, কারণ কোশ্চেনে সেরকম এমন কিছু থাকবে না। আর যদি তোমরা খুব ভালো করে জানো যেটা ভুল তথ্য লাগবে সেটা দিয়ে চ্যালেঞ্জ হবে আর সবাই সেটাই নাম্বার পায়, তো এটা কোশ্চেনের ক্ষেত্রে সমস্যা হবে না। তো তোমরা প্রত্যেকে, আমি বলবো প্রত্যেকেই একটু পরের দিনের মধ্যে পুরো উপন্যাসটা একটু পড়ে আসতে পারলে আমার খুব ভালো হয়, কারণ আমরা তাহলে পুরো উপন্যাসটা নিয়ে আমি আলোচনা করব, প্রত্যেকটা প্রশ্ন নিয়ে কোনখান থেকে কি প্রশ্ন আসছে কি না, কোন পরিচ্ছেদে কি। আর প্রত্যেকটা পরিচ্ছেদ পড়ার সময় যেটা তোমাদের বললাম, পরিচ্ছেদের নাম তো রয়েছে যেটা থেকে তুমি পরিচ্ছেদের বিষয়টা সম্পর্কে ধারণা করতে পারবে, তার সাথে কিন্তু এটাও খুব ভালো হয় যদি ওই পরিচ্ছেদের ঘটনা নিজেদের সুবিধার্থে ওই ধরো পরিচ্ছেদের পাশেই লিখে রাখলে যে এখানে স্বপ্ন বর্ণনা রয়েছে বা কোন পরিচ্ছেদের কি রয়েছে বর্ণনাটা, তোমরা যখন রিভাইজ করবে পরীক্ষার আগে তখন এটা কিন্তু খুব হেল্পফুল হবে, ভীষণ হেল্পফুল হবে তোমাদের। যে কোন পরিচ্ছেদে কুন্দ গৃহত্যাগ করেছে, কোন পরিচ্ছেদে এমনি নাম আছে দেখবে অনাথিনী, সেখানে মানে রয়েছে যে তার গৃহত্যাগের ঘটনা তোমরা পড়লে বুঝতে পারবে, তার সাথেও যদি তুমি ওটা লিখে রাখো কোন পরিচ্ছেদে কুন্দের গৃহত্যাগ ঘটেছে সেটা তোমার খুব সহজে মানে নির্ণয় করতে পারবে, বা কোন পরিচ্ছেদে কমলমণিকে সূর্যমুখী পত্র লিখেছে, সেই জিনিসগুলো মানে এগুলো পড়ে, এগুলো কোশ্চেন পড়ে। আর নোটসে তো বাকিগুলো দিয়ে দেওয়া হবে, তোমরা পাঠটা খুব ভালো করে পড়বে, এটুকুই বলবো। পরের দিন চেষ্টা করো যাতে পুরোটাই পড়ে আসতে পারো, যাতে আমি পরের দিনই তো ধরো বিষবৃক্ষটা নিয়ে বিষবৃক্ষ উপন্যাসটা শেষ করে দেবো, তাতে তোমাদের সাথে যদি পুরোটা আমি আলোচনা করতে পারি তাহলে তোমাদেরও সুবিধা, কোশ্চেন গুলো ক্যাচ করতে পারবে, আর আমারও কোশ্চেন গুলো বলে তোমাদের বোঝাতে সুবিধা হবে, কারণ তোমরা যদি পুরোটা না পড়ো আমি অন্য পরিচ্ছেদ যেটা পড়া হয়নি সেটা নিয়ে বলবো, সেটা হয়তো তোমরা তখন খুঁজে পেতে অসুবিধা হবে। আর নিজেরা যখনই পড়বে অবশ্যই পাঠ্য টেক্সট দাগ দিয়ে পড়বে, নিজেদের যেটুকু মনে হবে যে হ্যাঁ এখান থেকে প্রশ্ন আসা সম্ভব। নোটস এর পরও নিজের পড়া খুব দরকার, টেক্সট না পড়লে কিন্তু নোটস পড়ে মানে তুমি ভুলে যেতে পারো। নোটসে আমরা সব তথ্যই দিয়ে দিলাম কিন্তু তুমি কিন্তু ভুলে যেতে পারো। আচ্ছা, আর কি আর কিছু প্রশ্ন থাকলে বলতে পারো। আচ্ছা, আর কারো কিছু বলার নেই তো? তাহলে পরের দিন তোমরা ম্যাম, বিষবৃক্ষটা পড়ে হ্যালো হ্যাঁ বলো। ম্যাম, বলছি যে এখানে কয়েকবার আমরা দেখতে পাবো যে এ ওই করলো, সে সেই করলো, এই রকম ভাবে বলেই যাচ্ছে, এটার কি কোনো এ আছে, মানে কোনো কি যুক্তি আছে নাকি লেখক এমনি বলার জন্য বলেছে? বুঝলাম না তোমার প্রশ্নটা। মানে আমরা যেমন ধরুন এক এক জায়গায় ওই যখন নগেন্দ্র নৌকা যাত্রা করেছিল, হ্যাঁ, না নগেন্দ্র নৌকা যাত্রার সময় বোধহয় নয়, মানে ওই দেখা যায় না যে এ অমুক এইটা করলো, তারপরে সে সে ওই রকম হয়েছিল, হ্যাঁ, এইরকম একটা বর্ণনা হয়েই যাচ্ছে, মানে একটা পরিচ্ছেদ জুড়ে একটা একটা গোটা পাতা জুড়ে এরকম এরকম একটা বর্ণনা হয়েই যাচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে মানে তুমি আমি প্রশ্নটা হচ্ছে কি করছো? হ্যাঁ, আমি সেক্ষেত্রে প্রশ্নটা বলছিলাম যে এটা কি কোনো পার্টিকুলার কারণ আছে, মানে অতটা তো বর্ণনা না দিলেও চলতো। দেখো, বর্ণনা লেখক দিয়েছেন সেটা বর্ণনা না দিলেও চলতো, সেই জিনিসটা তো ধরো উনি লিখেছেন, উনি কোনটার সবটাই যে উনি আমাদের মতো করে লিখবেন, ওনার সেই মুহূর্তে দাঁড়িয়ে সেই বর্ণনাটা দেওয়ার কথা মনে হয়েছে তাই দিয়েছেন, সেখানটা তো না দিলে চলতো। এটা তো আমরা মানে হয়তো আমরা পাঠক হিসেবে অনেক কিছু বলি, যেটা তুমি আগেই বললে অতিরঞ্জিত, হ্যাঁ আমাদের অনেক পাঠ্য পড়ার সময় মনে হয় এটা একটু বেশিই বলে দিয়েছে। আমরা পাঠক, আমরা প্রত্যেকটা লেখকের লেখা বিশ্লেষণ অবশ্যই করতে পারি, এটা আমরা প্রত্যেকটা লেখাই করতে পারি, কিন্তু
এবার যেটা দিয়েছে সেটা তো আমাদের পড়তে হবে এবং না, আমি সেটাই বলছি যে এটা কি কোনো পার্টিকুলার কারণ আছে নাকি উনি এমনি দিয়ে দিয়েছেন এরকম এরকম ভাবে, সেটাই বলছিলাম আর দেখো, কি। এমনি এমনি তো দেবে না, কোনো কিছুর প্রসঙ্গ দেখো, কোনো কিছু যেমন আমরা তারাচরণের প্রসঙ্গটা পাচ্ছি কিন্তু ষষ্ঠ অধ্যায় তারাচরণ অধ্যায়টার মধ্যে, কিন্তু তার আগে তার পূর্বাভাসটা দিয়ে দিচ্ছে। এই উপন্যাসটা তো দেখবে প্রথমে আমি বললাম কয়েকটা ঘটনা আগেই পূর্বাভাস দিয়ে দিচ্ছে যে তোমার এতে থেকে মানে বিপদ হতে পারে। নিশ্চয়ই লেখক আগেই সূত্রটা দিয়ে দিচ্ছেন, বীজ বীজ রোপণের কথাটা আগেই উল্লেখ করে দিচ্ছেন। তুমি যখন প্রথমবার হুম, হুম, উপন্যাসটা পাঠ করবে তুমি জানো না পরবর্তীতে কিছু কি ঘটতে চলেছে, তো কিন্তু হুম, লেখক কিন্তু আগে একটা তোমাকে সূত্র দিচ্ছে যেটা থেকে তুমি আন্দাজ করতে পারো তাহলে কি আচ্ছা ফলটা কি কুফল রয়েছে, চলো তাহলে মানে লেখক তো হুম, তার পড়াটা এমন ভাবেই লেখাটা তৈরি করবেন যাতে তুমি ইন্টারেস্ট পাও, তুমি আরো আগ্রহ পাও এবং সেটা শেষ পর্যন্ত হুম, যাও, তাই না? হুম, হুম, হুম। আচ্ছা আচ্ছা। ম্যাম ঠিক এখানে আছে তো তাহলে আমি আজ, হ্যাঁ বলো। ম্যাম এখানে সর্বজ্ঞ কথক যেহেতু কথা বলছেন সেহেতু একটু বেশি কথা তো থাকবেই ম্যাম, উত্তম পুরুষ কথক তো নয়, ওই জন্যই তো হবে বঙ্কিমচন্দ্রের হুম উপন্যাস, এটাই বলা যায়। হুম। আচ্ছা তোমরা তো এই উপন্যাসটা যদি গোটাটা পড়ে থাকো তাহলে কোশ্চেনটা হয়তো রিলেট করা সম্ভব। মানে আমি এই উপন্যাসটা পড়ে যেটা বুঝেছি মানে বঙ্কিমচন্দ্র কিন্তু শেষ পর্যন্ত যে বিধবা বিবাহটা সমর্থন করেনি এটা কিন্তু আমার পড়ে মনে হয়েছে। তোমরা তো পুরোটা পড়বে, তারপর বলো তো তোমাদের কি মনে হয়। হ্যাঁ ম্যাম আমিও পড়েছিলাম এটা, যা আমারও মনে হয়েছে যে উনি বিধবা বিবাহ কোনো মতেই সমর্থন করেননি, আর ওনার সেই জন্য প্রত্যেকটি উপন্যাসে তো উনি বিধবাদের মৃত্যু দিচ্ছেন প্রায় প্রত্যেকটি উপন্যাসে। হুম হুম হুম, একদমই তাই। ম্যাম, সুস্মিতা কি বললে একটু আগে বুঝতে পারলাম না, ওটা একবার রিপিট করুন প্লিজ। আমি বলছিলাম যে এখানে তো সর্বজ্ঞ কথক কথা বলছেন, ঠিক আছে, সর্বজ্ঞ কথক তো যাই বলতে পারে, উত্তম পুরুষ কথক একটু কন্ট্রোলের মধ্যে থাকে, সেই জন্যই বলছিলাম। আচ্ছা, ম্যামের ওখান থেকে খুব নয়েজ আসছে বলে মনে হচ্ছে। ম্যাম বুঝতে পারছি না সুস্মিতার কথাটা। হ্যাঁ হ্যাঁ একটু নয়েজ হচ্ছে। আচ্ছা তোমরা প্রত্যেকে হচ্ছে যে উপন্যাসটা কিন্তু চেষ্টা করবে, আমি বলবো যে পুরোটাই পড়ে এসো পরের দিন ক্লাসে, যাতে পুরোটা ধরে আমি মানে যা যা প্রশ্ন আসতে পারে যেখান থেকে সম্ভব সেখান থেকে আমি মানে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আর সত্যি কথা বলতে আলোচনা যদি করো সেটা মনে থাকে অনেক বেশি। তুমি পড়বে, খাতা বন্ধ করবে, বই বন্ধ করবে, হয়তো ভুলে যেতে পারো, কিন্তু আলোচনা করলে সেটা দেখবে তোমার পরীক্ষার হলের মতো, হ্যাঁ এটা নিয়ে আলোচনা হয়েছিল, এই জিনিসগুলো খুব মাথায় আছে। তো আলোচনা যদি করতে পারি তাহলে খুব উপকার পাবে। তাহলে পরের দিন তোমরা প্রত্যেকে বিস্মিক উপন্যাসটা পুরোটা পড়ে আসবে, আমরা পুরোটা আলোচনা করব, দিয়ে শেষ করবো উপন্যাসটা। ঠিক আছে তাহলে আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। হ্যাঁ ম্যাম, শুভরাত্রি। হ্যাঁ শুভরাত্রি।